আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যোগাযোগকরণ থেকে বিগত 10 বছরের ডিইউ ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনগুলো ছিল তার সমাধান দেখব। তো চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে কি বলছে দেখো, x e⁻x ডিভাইডেড বাই x প্লাস 1 স্কোয়ার, এটার যোগাযোগকরণ করলে কত হবে সেটা বের করতে হবে। তো আমরা যে কাজটা করব আসলে এখান থেকে একটা ফর্মুলা মনে রাখবো। কি ফর্মুলা? যদি কখনো তোমার এরকম জিনিস থাকে e⁻ax, তারপর হচ্ছে a into f of x plus f prime x dx, যদি কখনো এই রকম থাকে অর্থাৎ e⁻ax ওই a যেখানে আছে x এর সহগ যেটা সেটা সামনে ইনটু ফাংশন এবং পরবর্তীতে ওই ফাংশনটার অন্তরীকরণ, তাহলে এর অ্যান্সার হবে e⁻ax f of x প্লাস সি। তাহলে এখন এই ফরম্যাটের ম্যাথ কিন্তু এটা, তাই আমি আগে এই ফর্মুলার কথা বলে নিলাম। তো এই টাইপ যত দেখবা সবগুলোর অ্যান্সার এরকমভাবে হবে। তাহলে এইটার অ্যান্সার করি আমরা, চলো। তো এখন দেখো এইখানে কিন্তু দেখে মনে হয় না যে আসলে এরকমভাবে আছে, তো আমাদের একটু ওই রকমভাবে নিজেই তৈরি করে নিতে হবে। তো আমরা এখানে কি করতেছি দেখো, আমরা এভাবে লিখতেছি, আমরা বলছি বাইরে থাকবে e⁻ax এই টাইপ। তো আমরা e⁻xকে বাইরে রাখলাম। এবার ভিতরে কাদের রাখা যায়, x বাই x প্লাস 1 তার উপরে স্কোয়ার না, আমরা ইচ্ছা করে নিচে যেটা আছে তার মতো করে x প্লাস 1 দিলাম, এরপর আমরা যেটা করলাম -1 দিলাম, ডিভাইডেড বাই নিচে যেটা ছিল সেটা x প্লাস 1 তার উপরে স্কোয়ার dx। এবার দেখো এইটার নিচেও এটা দেওয়া যায়, এটার নিচেও এটা দেওয়া যায়, তাহলে আমরা ওই কাজটা করি, e⁻x x প্লাস 1 এর নিচে দেওয়া যাবে x প্লাস 1 তার উপরে স্কোয়ার। আমরা যোগজীকরণের নিয়ম অনুযায়ী যে কাজটা করতে পারতাম ভেঙে ভেঙে দিতে পারতাম, তো ওই কাজটা না করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য একবারই করব। তাহলে এখানে লেখা যায় -1 বাই x প্লাস 1 তার উপর স্কোয়ার dx, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে কাটাকাটি করতে পারতাম। কাটাকাটি করলে কি থাকতো, উপরে থাকতো 1 এবং নিচে থাকতো এটা। এইবার আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। কিভাবে অ্যান্সার হয়ে যায়, তুমি এইটার অন্তরীকরণ করো, দেখবা এই টোটালটা পাবা। তো এইটার অন্তরীকরণ করে চলো, আমাদের অন্তরীকরণ করতে হবে 1 বাই x প্লাস 1 এর। এটার অন্তরীকরণ করলে আমরা লিখতে পারি x প্লাস 1 টু দি পাওয়ার -1। এটার অন্তরীকরণ করার জন্য আমরা কি করব, পাওয়ার থেকে 1 বিয়োগ দিব এবং পাওয়ারটা সামনে আসবে। তাহলে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ দিলাম, x প্লাস 1 -2 হয়ে যাবে, -1 ছিল আরও -1 করছে -2। তাহলে -2 উপরে আসে মানে কোথায়, নিচে যাবে না, তাহলে আমরা লিখতে পারি -1 বাই x প্লাস 1 স্কোয়ার। তাহলে এতটুকু বিষয় ক্লিয়ার আমাদের যে এইটাকে অন্তরীকরণ করলে এই জিনিসটা পাওয়া যায়। আর যেহেতু সামনে e⁻x আছে, এর অ্যান্সার কী হবে বলো তো, e⁻x যে ফাংশনটার অন্তরীকরণ করে অপরটা পাচ্ছি এই ফাংশনটা 1 বাই x প্লাস 1 প্লাস সি, এটাই হচ্ছে তাহলে আমাদের এই প্রথম কোশ্চেনটার অ্যান্সার। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনে আমাদের দেওয়া আছে এটা 1 বাই x 1 প্লাস ln x তার উপর স্কোয়ার। এখন এটার আমরা আগে যোগজীকরণ করব, দেন তার লিমিটটা বসাই দেবো 1 থেকে e স্কোয়ার পর্যন্ত। দেখুন তুমি এই ভিতরেরটাকে জেড ধরে নাও, 1 প্লাস ln অফ x ইকুয়াল জেড ধরে নাও, দুই সাইডে অন্তরীকরণ করো, এই সাইডে অন্তরীকরণ, এটার অন্তরীকরণ 0, ln x এর অন্তরীকরণ করলে 1 বাই x, আর x এর সাপেক্ষে এটার অন্তরীকরণ dz বাই dx। এই dxটা এই সাইডে আসলে কত হবে, 1 বাই x dx ইকুয়াল কত, dz, এটা লিখতে পারি আমরা। তাহলে আমরা যেখানে 1 বাই x dx দেখবো ওখানে আমরা dz বসাইতে পারি। এবার যেহেতু তুমি অন্য কিছু ধরে নিছো, xকে রিপ্লেস করতেছো z দিয়ে, তাহলে সীমাটাও তোমার রিপ্লেস করতে হবে। যখন তোমার x সমান 1 ছিল, তাহলে তখন z সমান কী হবে দেখো, z সমান x সমান 1 হইলে ln 1 এর মান 0, তাহলে 1 প্লাস 0 মানে 1। আবার যখন তোমার x সমান e স্কোয়ার ছিল তখন z সমান কী হবে দেখো, এখানে x এর জায়গায় বসবে কি e স্কোয়ার বসা মানে কি, ln আর e কেটে যাবে, 2 নিচে আসবে, 2 প্লাস 1 কত হবে, z সমান তখন 3 হবে। তাহলে আমাদের z এর সাহায্যে সীমাটা নির্ধারণ করে ফেললাম 1 থেকে 3 পর্যন্ত। এবার তুমি এখানে জাস্ট পরিবর্তন করো, dx বাই x এটাকে আমরা কি বলছি, dz বলছি। কোথায়, এই যে dx বাই x এটাকে আমরা কি বলছি, dz লিখলাম। তারপর এই ভিতরেরটাকে কি ধরছি আমরা, z, তাহলে z এর উপর স্কোয়ার আছে নিচে, কোথায়, নিচে z স্কোয়ার। এখন তুমি জাস্ট এটার যোগজীকরণ করো, এটার যোগজীকরণ করলে কি হবে, আমরা তো জানি
জেড ইনভার্স 2 ছিল, পাওয়ারের সাথে 1 যোগ হবে, যেটা হবে সেটা নিচে চলে যাবে। পাওয়ারের সাথে 1 যোগ হইল, যোগ হওয়ার পর যে কাহিনী হইল -2 + 1, এটা নিচে চলে গেল। এটা সীমা আমাদের বসাইতে হবে। সীমা কত ছিল? 1 থেকে 3 পর্যন্ত। এখন ক্যালকুলেশন করে ফেলি আমরা। এখান থেকে কি লেখা যাবে? z⁻1, ওটা নিচে চলে যাবে। আর এখানে থাকতেছে কত? -1। তাহলে আমরা -1 লিখলাম, 1/z লিখলাম। এটার উপর কত যাচ্ছে? 1 থেকে 3 পর্যন্ত। এখন তুমি জাস্ট মানগুলো বসাই দাও। আপার লিমিট বসাই দাও আগে -1/3, ফর্মুলার মাইনাস, লোয়ার লিমিট বসাই দাও -1/1। কত হচ্ছে? -1/3 + 1। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে কত? -1 + 3 / 3 ইকুয়াল হচ্ছে 2/3। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের কত? 2/3। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখো। এই টাইপ যদি কোনো রাশি থাকে আমাদের, তাহলে দেখে বুঝতে হবে যে কোনোটার অন্তরীকরণ করে অপরটা পাওয়া যায় কিনা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি sin x এর অন্তরীকরণ করলে 1/√1 - x² হয়। তখন আমরা কি করব? যার অন্তরীকরণ করলে অপরটা পাওয়া যাচ্ছে তাকে z ধরে নেব। তাহলে আমরা ধরে নিলাম sin ইনভার্স x ইকুয়াল হচ্ছে z। এটার অন্তরীকরণ করলে কত হবে? 1/√1 - x²। আর এই সাইডে থাকতেছে dz/dx। তাহলে তুমি এবার কি লিখতে পারো? 1/√1 - x² dx ইকুয়াল কত? dz। আমরা একটু ক্যালকুলেশন সহজ করে ফেলছি। এরপর সীমাটা আমাকে চেঞ্জ করতে হবে। যখন x ছিল তখন সীমা হচ্ছে 0 থেকে 1। এখন আমার z, তাহলে সীমা কত হবে? যখন x = 0, sin ইনভার্স 0 এর মান কত? 0। তাহলে z = 0। যখন x = 1, sin ইনভার্স 1 মানে কত? π/2। তাহলে আমরা এখানে z সমান পাবো কত? π/2। তাহলে আমাদের সীমা হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত। এই ক্যালকুলেশনটা করতে হবে। তো ওই সীমার মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই 0 থেকে π/2, কার ক্যালকুলেশন করতে চাচ্ছি আমরা? এইবার পরিবর্তন দেখো। আমরা কি বলছি? এতটুককে কি পাইছি? dz পাইছি। sin ইনভার্স x কে কি ধরছি? z। তাহলে z dz। এবার এটার যোগজীকরণ করা তো আমরা জানি সহজ। এটার যোগজীকরণ করলে কত হবে? z²/2 সীমা হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত। এখন তুমি জাস্ট মানগুলো বসাই দাও। মান বসাই দিলে কি হবে? এটার উপর কি হবে? স্কোয়ার হবে, যেহেতু ওইটা আপার লিমিট ছিল। তাহলে আপার লিমিট হচ্ছে π²/4। আবার ওর নিচে কে ছিল? একটা 2। তাহলে এটা 2 গুণ হয়ে গেল। মাইনাস লোয়ার লিমিট বসাইলে কত হবে? 0² / 2 মানে কত? 0। তাহলে এটা হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত? π²/8। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের π²/8। তো বিষয়টা একটু ভালোভাবে বোঝা লাগবে। আমি কাকে জেড ধরতেছি তার রেসপেক্টে আমার ভ্যালুগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু অ্যান্সার আসবে না। তো আমরা ভ্যালু চেঞ্জ করে ক্যালকুলেশন করে দেখলাম সেটার মান কত আসে। চতুর্থ নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। √1 + x / 1 - x, এটার যোগজীকরণ করতে হবে। তা আমরা অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। √1 + x উপরে ছিল, নিচে হচ্ছে √1 - x। এইটার অনুবন্ধী দিয়ে নিচে গুণ করো 1 + x, আর উপরে হচ্ছে √1 + x dx। এখন উপরে কি হচ্ছে আর নিচে কি হচ্ছে দেখো। আমরা লিখতে পারি √1² - x²। তাহলে আমরা নিচে লিখতে পারি √1² মানে 1 - x²। আর এই দুইটা গুণ করলে কি? দুইটা যেহেতু একই রকম, তাহলে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার আর রুট কেটে যাবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম 1 + x, তার উপর কি ছিল? স্কোয়ার dx। এটা হবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? স্কোয়ার রুট কেটে যাবে, উপরে থাকবে 1 + x, নিচে হচ্ছে এটা থেকে আমরা লিখতে পারি যেটা √1 - x² dx। এবার যোগজীকরণের প্রপার্টি অনুযায়ী আমরা 1 এর নিচে এটা দিয়ে যোগজীকরণ করতে পারি, x এর নিচে এটা দিয়ে যোগজীকরণ করতে পারি। সেটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা 1 এর নিচে দিই। 1 এর নিচে কত দেওয়া যায়? √1 - x² dx, মাঝখানে চিহ্ন প্লাস। x এর নিচে দেওয়া যায় কত? √1 - x² dx। এবার দুইটার ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। এটা কিন্তু আমাদের sin ইনভার্স x এর অন্তরীকরণ করলে হয়। তাহলে এইটার জন্য আমাদের আসবে কত? sin ইনভার্স x। পরেরটার জন্য কি আসে একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা ভিতরের এই টোটালটাকে z ধরব। ভিতরের টোটালটাকে z ধরলে কি হবে? আমরা z ধরতেছি 1 - x² কে, এটা সমান z। তাহলে এটার অন্তরীকরণ করলে হচ্ছে -2x, এই সাইডে হচ্ছে dz/dx। তাহলে আমরা লিখতে পারি -2x। আচ্ছা, এই -2টা ওই সাইডে নিয়ে যায়, x dx ইকুয়াল -dz/2, এরকম লেখা যায়। তাহলে আমার যেখানে x dx ছিল সেখানে আমরা এবার লিখব -dz/2। তাহলে এখন আমার ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তো আমরা এটার পরিবর্তে কি লিখতে চাচ্ছি? sin ইনভার্স x
প্লাস এইটাতে এখন কি পাচ্ছি আমরা বলো তো, এইটাতে আমরা যেটা পাচ্ছি সেটা একটু সাইডে ক্যালকুলেশন করে নেই। এক্স ডিএক্সের পরিবর্তে লিখতে পারি মাইনাস ডিজেড বাই 2, তাহলে আমরা মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম এবং হাফ যেটা সেটা সামনে গুণ করে দিলাম। এরপর এই টুক অংশকে আমরা কি বলছি, ডিজেড, তাহলে আমি বললাম ডিজেড। 1 বাই কী বলছি, এইটাকে বলছি জেড, তাহলে 1 বাই রুট জেড। এবার তোমাকে একটা বিষয় জানতে হবে যে 1 বাই রুট জেডের যোগজীকরণ করলে কি হয়। 1 বাই রুট জেডের যোগজীকরণ করা অর্থাৎ 1 বাই রুট এক্সের যোগজীকরণ করলে কি হয়, এটা কিন্তু আমাদের জানতে হবে। তো কিভাবে এটা আমরা বের করতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি না এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটার যোগজীকরণ করতে হচ্ছে। যোগজীকরণ নিয়ম কি, এর সাথে এক যোগ হবে, যোগ হওয়ার পর যেটা হবে সেটা নিচে নামবে। তো দেখো 1 মাইনাস হাফ কত হবে, হাফ, ওই হাফটা নিচে আসলো, তাহলে উপরে পাওয়ার থাকবে কত, উপরে প্লাস হাফ থাকবে, যেহেতু 1 মাইনাস হাফ হয়ে যাচ্ছে। এই টুটা কোথায় চলে যাবে, উপরে, তাহলে এই হাফ মানে কি রুট, তাহলে আমরা একবারে করে ফেললাম যে এটাকে লেখা যায় আসলে কত 2 রুট অফ এক্স। তাহলে 1 বাই রুট জেডের যোগজীকরণ করলে কত হবে 2 রুট অফ জেড। তাহলে এখানে আমরা যোগজীকরণ করতেছি না, তাহলে লিখতে হবে কি মাইনাস হাফ তো সামনে ছিল ইন্টু 2 রুট অফ জেড, 2 ক্যান্সেল আউট, মাইনাস কত মাইনাস রুট জেড। তাহলে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সাইন ইনভার্স, এখানে হয়ে যাবে ওইখানকার মাইনাসটা রুট জেড, রুট জেড, রুট জেডের মান কত ছিল আমাদের, কাকে তুমি জেড ধরছো বলো তো, 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনটা খেয়াল করি, এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এটার মান আসলে কীরকম হয়। তো আমরা চিত্রটা আঁকা ট্রাই করি। প্রথমে এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার, এটা একটা পরাবৃত্ত নির্দেশ করবে। পরাবৃত্তটা কীরকম হবে, যার পাওয়ার 1 তার দিকে হা করবে এবং যেহেতু এর সামনের চিহ্ন প্লাস, প্লাস দিকে হা করবে, তাহলে আমরা ধরে নিলাম পরাবৃত্তটা হচ্ছে এরকম। এরপর এই রেখাটা যদি আঁকতে চাই আমরা, এখানে কি দেওয়া ছিল বলো তো, ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2, আমরা লিখলাম কি, আমরা লিখতেছি সবগুলাকে এক সাইড করে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল কত 0। তাহলে আমরা এই 2টাকে ওই সাইডে নিয়ে যাই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 দিয়ে ভাগ দিলে কত হবে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই মাইনাস 2 ইকুয়াল 1। আদর্শ সমীকরণ, একটা সরলরেখা যখন দুইটা অক্ষকে ছেদ করবে তার আদর্শ সমীকরণের মতো করে আমরা এটাকে সাজাচ্ছি। এখন সরলরেখাটা যদি আঁকতে চাই, এক্সকে 2 একক পজিটিভ দিকে ছেদ করবে, ওয়াইকে 2 একক নিচের দিকে ছেদ করবে, তাহলে বিষয়টা এরকম না, এইটা যে আমার এই অংশটা যদি চিন্তা করি, এটা হচ্ছে মাইনাস 2, এটা হচ্ছে আমার কি প্লাস 2, এইখানে এক্স অক্ষকে ছেদ করছে, এখানে ওয়াই অক্ষকে ছেদ করছে, এই স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক কত 0 মাইনাস 2, এই বিন্দুর স্থানাঙ্ক কত 2,0। তো আমাদের ক্ষেত্রফল বের করতে হবে কোনটা, আমাদের কোশ্চেন অনুযায়ী ক্ষেত্রফল বের করতে হবে এইটুক আমরা সহজে বের করতে পারি। আমরা তো সবসময় এক্সের আন্ডারে ক্ষেত্রফল বের করতাম, এবার আমরা ওয়াইয়ের আন্ডারে ক্ষেত্রফল বের করবো। ওয়াইয়ের আন্ডারে বলতে কি, ওয়াইয়ের সাপেক্ষে যোগজীকরণ করব। এখন ওয়াইয়ের সাপেক্ষে যদি যোগজীকরণ করি তাহলে কীরকম আসবে, দেখো প্রথমত আমরা যেটা করতেছি যে ডিওয়াই এই বিষয়টা থাকবে, ডিওয়াইয়ের সাপেক্ষে কার ফাংশনকে যোগজীকরণ করবো, এক্সের ফাংশনকে। এখন আমরা এখানে প্রথম যেটা সেটা হচ্ছে এই গ্রাফটা, অর্থাৎ আমার যে পরাবৃত্তটা ছিল সেই পরাবৃত্তের সমীকরণ কী দেওয়া ছিল, এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু লিখতেছি আমরা, তাহলে x1 কই থেকে কই পর্যন্ত তুমি এটা হিসাব করতেছো বলো তো। আমরা কিন্তু এখানে যে কাহিনীটা করতেছি সেটা বুঝতে হবে ভালোভাবে। আমরা যোগজীকরণ করতেছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে এই গ্রাফের আন্ডারে। এখন তুমি এই পয়েন্টটা আগে বের করতে হবে না, এই পয়েন্টটা কত, তারপরে এই পয়েন্টটা বের করতে হবে না, এই পয়েন্টটা কত। আমরা যদি বের করতে চাই এই পয়েন্ট আসলে কত, তাহলে এই দুইটার ছেদবিন্দু না, অবশ্যই ছেদবিন্দু। তাহলে এখন তুমি এই দুইটার মধ্যে সমাধান করে এক্স আর ওয়াই এর মানটা বের করবা। তো আমার লাগবে যেটা ওয়াই এর মানটা লাগবে, যে এইখানে ওয়াই পয়েন্টটা কত আর ওইখানে ওয়াই পয়েন্টটা কত। তো মান বসাই দিই আমরা। এখানে কি ছিল এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার, আর একটা কী ছিল ওয়াই ইকুয়াল এক্স ইকুয়াল ওয়াই প্লাস 2। এই দুইটা থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করে নিই। কী ক্যালকুলেশন করা যাবে, দেখো ওয়াই সমান এক্স মাইনাস 2 না, এখানে বসে দাও এক্স ইকুয়াল এক্স মাইনাস 2 তার উপর হচ্ছে স্কোয়ার, এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক সাইড করো এক্স স্কোয়ার, এটা ওই সাইডে গেলে মাইনাস 5x হয়ে যাবে, প্লাস 4 ইকুয়াল কত 0। এটা ক্যালকুলেশন করো, এটার মিডল টার্ম করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। তোমরা যদি মিডল টার্ম করো এভাবে করবা, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল কত 0। এখান থেকে এক্স এর ভ্যালু দুইটা আসবে, একটা ভ্যালু হচ্ছে 1 আর একটা ভ্যালু হচ্ছে কত 4। তাহলে এক্স এর ভ্যালু আমরা দুইটা পেয়ে গেলাম, আমার দরকার কি ওয়াই এর ভ্যালু। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1, এই পয়েন্টটা হচ্ছে আমার 4।
এখন ওয়াইয়ের ভ্যালু কীভাবে পাবো, এই যে এখানে বসাই দাও, এখানে যদি আমরা বসাই দিয়ে ওয়াইয়ের ভ্যালু পেতে চাই তাহলে কী হবে x - 2। যখন তুমি x = 1 বসাবা ওয়াইয়ের মান কত -1, তাহলে এখানে আমরা পাচ্ছি কত -1। এরপর যখন তুমি 4 বসাবো, 4 বসাইলে ওয়াইয়ের ভ্যালু কত 2, তাহলে আমরা কিন্তু বিন্দু দুইটা পেয়ে গেছি। এখন ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেহেতু বলতেছি x1 মানে আমার পরাবৃত্তটাকে ওয়াইয়ের সাপেক্ষে কী করতেছি, যোগাযোগকরণ। সীমা কোনটা ছিল, সীমা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, ওয়াইয়ের রেঞ্জ কত -1 থেকে 2 পর্যন্ত, -1 থেকে 2 পর্যন্ত আমরা এই সীমার মধ্যে এটার যোগাযোগকরণ করতেছি। এটা বলতে বোঝাচ্ছে এই গ্রাফের আন্ডার এই সাইডে যত আছে সকল ক্ষেত্রফল, কিন্তু সকল ক্ষেত্রফল তো লাগবে না আমার, শুধু এতটুকু লাগবে। তখন এই যে নিচের যে রেখাটা আছে এর রেসপেক্টে এই সাইডে যে ক্ষেত্রফলগুলো আছে সেটা বিয়োগ দিতে হবে, তাহলে মাইনাস আমরা লিখতেছি এটাকে x2 dy। এখন x1 কোনটা ছিল, x1 হচ্ছে আমার পরাবৃত্তের সমীকরণটা, -1 থেকে 2 পর্যন্ত। x1 হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, x সমান কত y², তাহলে আমরা এখানে লিখলাম y² dy মাইনাস x2 কোনটা ছিল, x2 কিন্তু এটা y + 2, তাহলে আমরা এখানে লিখতে পারি y + 2, এটার যোগাযোগকরণ করতেছি dy। এখন এটার সীমা কোথায়, এটার সীমাও কিন্তু এই রেখার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে এটা হচ্ছে -1 থেকে 2 পর্যন্ত। এই দুইটা যোগাযোগকরণ করলে যা হবে তাই আমাদের ক্ষেত্রফল। তো আমরা এই দুইটার যোগাযোগকরণটা কমপ্লিট করে ফেলি। y² এর যোগাযোগকরণ করলে কত হবে y3, তাহলে আমরা লিখলাম y3 ডিভাইডেড বাই কত 3। দেন সীমা কই ছিল, -1 থেকে 2 পর্যন্ত, তো -1 থেকে 2 পর্যন্ত মাইনাস ওইটার যোগাযোগকরণ করলে কত হবে y²/2 প্লাস 2y। সীমা কত -1 থেকে 2 পর্যন্ত, বসাই দাও। 2 বসাই দিলে কত হবে 8/3 মাইনাস 1 বসাই দিলে কত হবে, এটা কিন্তু ফর্মুলার মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার তুমি -1 বসাই দাও, তাহলে উপরে হচ্ছে -1, নিচে হচ্ছে 3 মাইনাস। এখানে আবার সেম কাহিনী করো, আপার লিমিট আগে বসাই দাও, কত হবে 4/2 দেন +4 দেন মাইনাস লোয়ার লিমিট বসাই দাও, -1 এখানে যদি বসাই দাও তাহলে 1/2, এখানে যদি বসাই দাও -2 হবে, কিন্তু সামনে আবার একটা কি মাইনাস, তাহলে হয়ে যাবে +2। তো বিষয়টা আশা করি বুঝাইতে পারছি যে প্রথমে আমরা আপার লিমিট বসাইছি, দেন ফর্মুলার মাইনাস, দেন লোয়ার লিমিট, লোয়ার লিমিটেও মাইনাস আছে, এই জন্য মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস হয়ে গেছে। তো এই বিষয়টা বুঝলেই হয়ে গেল। এখন তুমি অ্যান্সারটা করতে পারো 8/3 প্লাস 1/3। এখান থেকে আমরা লিখতে পারি কি, দেখো এই দুইটার মধ্যে ক্যালকুলেশন কর, দেখো এখানে আসলে কিন্তু 4/2 মানে কত 2, 2 + 4 + 2 কত হচ্ছে 8, -8 প্লাস হাফ, এরকম লেখা যায়। এখন এটা ক্যালকুলেশন করো, এটার লসাগু করলে হচ্ছে আমাদের কত হবে 6, তারপর উপরে হচ্ছে 16 + 2 -48 প্লাস 3। তো এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতেই পাচ্ছি কত হবে, এখানে 16, 18 আর এটা হচ্ছে 3, 21। তাহলে 48 থেকে 21 বাদ দিয়ে দাও, 48 - 21 ডিভাইডেড বাই কত 7/2/6, 27/6। এখন কথা হচ্ছে এখানে তো মাইনাস আসতেছে, -27/6, যেহেতু ক্ষেত্রফল তাহলে মাইনাস তো আমরা নিব না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 27/6। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের কত 27/6। এটাকে আবার কাটাকাটি করতে পারতাম, তো অপশনে যদি আমাদের এটা থাকে তাহলে সেটাই অ্যান্সার, আর অপশনে যদি না থাকে এটা তাহলে আমাদের থাকবে এরকম 9/2। 3 × 9 মানে হচ্ছে 27, 3 × 2 মানে হচ্ছে কত 6, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অপশনে এটা ছিল, তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনটা দেখি, y = -√a² - x² ও y = 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 13-14 সেশনে ছিল। তো y = 0 মানে কিন্তু x অক্ষ। তো আমরা একটু যদি চিত্রটা আঁকার ট্রাই করি, এটা আসলে কী বোঝায়, এটা কিন্তু একটা বৃত্ত বোঝাবে। তো কিভাবে বৃত্ত বোঝায়, টোটাল বৃত্ত বোঝাবে না, অর্ধবৃত্ত বোঝাবে। আমরা বিষয়টা খেয়াল করি, দুই সাইডে বর্গ করে দাও, কি হবে y² = a² - x²। তো এই সাইডে বর্গ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, রুটটা সরে যাবে। এবার তুমি লিখতে পারো x² + y² = a²। এটা একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত a, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই বৃত্তটা আমার, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। এখানে আমাদের কেন্দ্র কত 0, 0, তাহলে কেন্দ্র হচ্ছে এইখানে 0, 0। ব্যাসার্ধ যেহেতু a, তাহলে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে a, এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত a, দূরত্বের কথা বলছে তাই a বলতেছে। এবার তোমার ক্ষেত্রফল বের করতে বলছে কতটুকু বলতো, y = √, এই জিনিসটা। তো
তো এতটুকু তো বিষয় ক্লিয়ার, যেটা আমার একটা কি বোঝায়, বৃত্ত বোঝায়, এবং বৃত্তের ওয়াই এর মান যে সাইডে নেগেটিভ ওই সাইডের ক্ষেত্রফল কত। তাহলে ওয়াই এর মান এই অঞ্চলটাই নেগেটিভ না, তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল কত। এটা কি অর্ধবৃত্ত না? একটা বৃত্তের ব্যাসার্ধ জানলে আমরা তার ক্ষেত্রফল বের করা জানি, সেটা কত, পাই আর স্কোয়ার। এখানে আর বলতে কত, এ, পাই এ স্কোয়ার। এখন এটা কি তার অর্ধেকের ক্ষেত্রফল যাচ্ছে না, তাহলে এটাকে কী করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে, পাই এ স্কোয়ার বাই 2। তাহলে হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনটা খেয়াল করো কি বলছে, ধনাত্মক এক্স এর জন্য এফ অফ এক্স ইকুয়াল এটা হলে এফ প্রাইম এক্স কত হবে। তাহলে এটার আগে যোগজীকরণ করতে হবে, যোগজীকরণ করে যেটা আসবে সেটার আবার অন্তরীকরণ করে আমাকে বের করতে হবে মানটা কত হবে। তো আমরা যে কাজ করবো, একটা জিনিস মনে রাখবা, লন টাইপ কোনো কিছু থাকলে এটাকে জেড ধরে নেবা, লন অফ টি ইকুয়াল জেড। তাহলে এটার অন্তরীকরণ করলে কত হবে, টি এর সাপেক্ষে, তাহলে 1/t, এই সাইডে হচ্ছে ডিজেড বাই ডিটি। তাহলে আমরা লিখতে পারি কি, ডিজেড ইকুয়াল 1/t ডিটি, এটা লেখা যায়। এবার তুমি সীমার কথা চিন্তা করো, সীমা আগে কত ছিল, 1 থেকে x পর্যন্ত যখন t ছিল, এখন তোমাকে কিসের সাপেক্ষে বের করতে হবে, জেটের সাপেক্ষে। তো জেটের সাপেক্ষে যদি বের করো, প্রথমে দেখো যখন t 1 ছিল, লন 1 মানে কত হবে, 0, তাহলে জেড সমান তখন আসবে 0। যখন টি এক্স ছিল, তাহলে লন এক্স আসবে জেটের মান, জেড ইকুয়াল লন এক্স। এই দুইটা সীমা আমরা চেঞ্জ করে নিলাম। এরপর তুমি যোগজীকরণ করো, কই থেকে কই পর্যন্ত, 0 থেকে লন এক্স পর্যন্ত। কার যোগজীকরণ করতেছো তুমি বলো তো, এই অংশটার যোগজীকরণ করতেছো, লন টি, এটাকে কি ধরে নিছো, জেড। তারপর ডিটি এর পরিবর্তে আমরা কি পাইছি এখানে বলো তো, ডিটি এর পরিবর্তে কিন্তু আমরা পাইছি টি ডিজেড। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিটি এর পরিবর্তে টি ইন্টু ডিজেড, এইটুক লেখা যায়। এখন কথা হচ্ছে, তুমি তো টিকে সরাই ফেলতেছো জেটের সাপেক্ষে, তাহলে আবার টি রাখলে ঝামেলা না। তখন তুমি এই টি এর পরিবর্তে এখান থেকে কী লিখতে পারো, ই টু দি পাওয়ার জেড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই টু দি পাওয়ার জেড ডি জেড। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এখন তুমি এটার জাস্ট কী করবো, যোগজীকরণ করবো, তাহলে মান বসে দিলে যা হবে তাই। এখন যোগজীকরণ করলে তো আমার মনে হচ্ছে যে ইউভি এর ফর্মুলা পড়ে যাবে, তখন আমি কি করব। তো যখন এই রকম কাহিনী হবে, তখন ইউভি এর সহজ ফর্মুলা মনে রাখবা, যাকে অন্তরীকরণ করা সহজ তাকে ধরে নেবা ইউ, যাকে যোগজীকরণ করা সহজ তাকে ধরে নেবা ভি, তবে এটা সাপেক্ষ জিনিস। তারপর আমরা এখানে লিখলাম ইউ ভি। বলো তো অন্তরীকরণ করা কাকে সহজ, আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি জেডকে অন্তরীকরণ করা কি সহজ, জেড একটা চলক, জেটের সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে। ই টু দি পাওয়ার জেড, এটার যোগজীকরণ অন্তরীকরণ দুইটাই সহজ, বাট এখানে যে কোনোটাকে আমরা ইউভি ধরে নিতে পারতাম। তো আমরা তবুও জেডটাকে ধরে নিচ্ছি ইউ, ই টু দি পাওয়ার জেড যেটা, এটাকে ধরে নিচ্ছি কত, ভি, ই টু দি পাওয়ার জেড। তুমি যেটাকে ইউ ধরে নিছো এর অন্তরীকরণ করে যাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না 0 আসে। ইউভি ধরে নিলাম, এরপর এটার অন্তরীকরণ করলে কত হবে 1, এটার যোগজীকরণ করলে কত হবে ই টু দি পাওয়ার জেড, এটার অন্তরীকরণ করলে কত হবে 0, এটার যোগজীকরণ করলে কত হবে ই টু দি পাওয়ার জেড। এরপর যেখানে 0 আসবে ওখানে আমাদের স্টপ করে দিতে হবে। এরপর এই বরাবর গুণ করো, এই বরাবর গুণ করে এটার চিহ্ন দিবে প্লাস, তাহলে কত হবে জেড ই টু দি পাওয়ার জেড লিখলাম। এরপর এই বরাবর গুণ করবা, এটার চিহ্ন হবে মাইনাস, এভাবে চলতে থাকবে। তো 0 আসলে তো আমরা নিব না, তাহলে ওই বরাবর গুণ করলে ফর্মুলা অনুযায়ী মাইনাস হবে, ই টু দি পাওয়ার জেড হবে। এটা আমরা করলাম, এটা কিন্তু আমরা যোগজীকরণটা করে ফেললাম, ইউভি এর ফর্মুলা ডিরেক্টলি অ্যাপ্লাই না করে, এবং এটা তুমি রিটেনে করতে পারবা। তো এখন এইখানে জাস্ট তুমি লিমিট বসাই দাও। লিমিট কই ছিল, 0 থেকে লন অফ এক্স পর্যন্ত। এখন আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে লন এক্স, তাহলে এখানে বসাই দাও, জেটের জায়গায় বসবে লন এক্স আর ই টু দি পাওয়ার লন এক্স মাইনাস ই টু দি পাওয়ার লন এক্স, এরপর মাইনাস, এটা হচ্ছে আপার লিমিট বসানোর কাজ। এবার লোয়ার লিমিট বসাবো। তাহলে আমরা প্রথমে লোয়ার লিমিট বসাই দেখতেছি এই অংশটা কত আসতেছে 0, দেন এখানে অলরেডি মাইনাস, ফর্মুলার মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমি একবারই ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস ই টু দি পাওয়ার 0 এর মান কত 1, এটা লেখা যায়। এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা হচ্ছে আমাদের লাস্ট লাইন, এবং সেটাই হচ্ছে আমাদের কিসের মান, সেটা হচ্ছে এফ অফ এক্স এর মান। তো এই লাইনটা ক্যালকুলেশন করে দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। এখান থেকে ই আর লন কেটে যাবে, ই আর লন কেটে গেলে এক্স লন এক্স থাকবে মাইনাস ই টু দি পাওয়ার লন এক্স থাকবে প্লাস 1 থাকবে। এখানে আবার লিখতে পারতাম আমরা ই টু দি পাওয়ার লন এক্স, তো এখানে আবার লেখা যায় এক্স। তাহলে এটা হচ্ছে এফ অফ এক্সটা, এটার তোমাকে অন্তরীকরণ করতে বলছে। তো এটার অন্তরীকরণ করা যাবে না, এটা ইজিলি অন্তরীকরণ করা যাবে। কিভাবে অন্তরীকরণ করা যাবে, তুমি এইটার অন্তরীকরণ করো, এটার অন্তরীকরণ করলে কত হবে, এক্সকে ঠিক রেখে এটা ইউভি এর ফর্মুলা পড়বে, ইউকে ঠিক রেখে ভি এর অন্তরীকরণ 1/x প্লাস ভিকে ঠিক রাখো, এক্স এর অন্তরীকরণ করলে কত হবে 1,
এক্সের অন্তরীকরণ করলে কত হবে 1, সামনে একটা মাইনাস, আর 1-এর অন্তরীকরণ করলে কত হবে 0 হবে। তাহলে এইখান থেকে ক্যালকুলেশনে যদি আমরা দেখি তাহলে কী আসবে, এই এক্স ক্যান্সেল আউট, 1 - 1 এই দুইটা অংশ ক্যান্সেল আউট, ln x, তাহলে শুধুমাত্র থাকতেছে কি ln x বা ln x। তাহলে এই যে ln x থাকলো, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তাহলে এটার মান হবে কত, ln of x। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো লেন্থি প্রসেস অনেক, দেখতেই পাচ্ছ অনেকগুলো ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এখন আমরা একটা জিনিস মনে রাখবো, ln x dx এই ফর্মুলাটা মুখস্থ রাখলে তুমি অনেক উপকৃত হবা, কারণ এটা থেকে কোশ্চেন কিন্তু হয়। তো এটার যোগজীকরণ করলে যেটা হয় x ln x মাইনাস x, এই যোগজীকরণটা একটু মুখস্থ রাখতে হবে তোমার সুবিধার্থে আর কি। যে তুমি যদি সুবিধা পেতে চাও, এই কোশ্চেনটা যদি আসে ক্যালকুলেশন না করে ডিরেক্টলি এইটা বসাই দিয়ে ক্যালকুলেশন করবা, তাহলে কিন্তু সুবিধা আমরা এখানেও পাইতাম যদি এটা তোমার মুখস্থ থাকতো। কিভাবে পাইতাম দেখো, এখানে আমার কি দেওয়া আছে বলো তো, ln t dt, এখানে আমার কি ছিল ln x dx। তো এটার জন্য এটা ফর্মুলা যদি হয় তাহলে আমি ডিরেক্টলি লিখতে পারতাম না t ln t মাইনাস t। এবার তুমি সীমা বসাচ্ছ কই, 1 থেকে x পর্যন্ত, সহজ কিন্তু। তাহলে তুমি বসাই দাও, x বসাই দিলে কী হবে, x ln x মাইনাস x, 1 বসাই দিলে কী হবে, এখানে ln 1 মানে কত 0, তাহলে প্রথম অংশটা হচ্ছে -0, দেন ফর্মুলার মাইনাস, এখানকার মাইনাস হয়ে যাবে প্লাস, 1 বসাইলে কত হচ্ছে 1। তুমি এটার কিন্তু সহজে অন্তরীকরণ করতে পারতা। তো এটার অন্তরীকরণ করলে কী হবে, একটু আগেও তো আমরা দেখলাম ln x হবে, তাহলে এটার অন্তরীকরণ হচ্ছে ln x। তাহলে তুমি যদি ওই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারতা তাহলে কিন্তু তোমার এত বেশি ক্যালকুলেশন করা লাগতো না, খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা হয়ে যেত। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো, আর অবশ্যই ট্রাই করবা এই ফর্মুলাটার অ্যান্সার মুখস্থ রাখার জন্য। এই অংশটা থেকে অর্থাৎ ln x dx, এটা থেকে আর একটা কোশ্চেন আছে। তো এটা শুধুমাত্র ডিউ এর কথা বলতেছে, এর বাইরের যে ভার্সিটিগুলো আছে সেগুলোতেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। সো এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবা অ্যান্ড ট্রাই করবা এই জিনিসটাকে মুখস্থ রাখার। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটার জন্য আমরা একটা ফর্মুলা শিখে নিই আগে। কি ফর্মুলা শেখা যায়, আমরা যদি কখনো দেখি f প্রাইম এক্স আর নিচে আছে √f(x) dx, তাহলে রুটের ভিতর যে ফাংশনটা আছে তার অন্তরীকরণ করলে যেটা হয় সেটা যদি উপরে থাকে তাহলে এর অ্যান্সার হবে 2 নিচেরটা, অর্থাৎ নিচেরটা টোটালটাই 2 নিচেরটা f(x) প্লাস c। দেখো তুমি চিন্তা করে দেখো, আমরা বলছি ভিতরে যেটা থাকবে তার অন্তরীকরণ বাইরেরটা যেন পাওয়া যায়। তাহলে ভিতরে কে ছিল tan x, tan x এর অন্তরীকরণ করো তো, tan x এর অন্তরীকরণ করলে আমরা কি জানি sec² x পাওয়া যায়, sec² x। এখন তুমি খেয়াল করে দেখো বাইরে sec² x আছে কিনা, আছে কিন্তু। কিভাবে আছে দেখো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1/cos² x, এটাকে কি লেখা যায় sec² x, নিচে কি ছিল √tan x dx। তাহলে এখন কি বলতেছি, এইটার অন্তরীকরণ করলে কি উপরেরটা পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। তাহলে অ্যান্সার হবে কত 2 এই টোটালটা আর কি tan of x প্লাস c। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের কত 2 tan x প্লাস c। পরের কোশ্চেনটা দেখি আমরা, এখানে cos³ x √sin x, রুটের ভিতর যেটা আছে সেটাকে z ধরে নাও, sin x = z। এটার অন্তরীকরণ করলে কত হবে cos x dx = dz, একবারই লিখলাম। এবার তুমি এইটাকে একটু ভেঙে লিখবা। কিভাবে ভেঙে লেখা যায় দেখো, cos³ x কে আমরা লিখতে পারি cos² x, তারপর হচ্ছে √sin x cos x dx। আমাদের সুবিধার্থে আমরা লিখলাম এভাবে। সীমা দেওয়া ছিল 0 থেকে π/2, আমরা সীমা লাস্টে বসাবো। এখন এইখানে খেয়াল করে দেখো আমরা কি ধরে নিছি, এটাকে z ধরে নিছি না, আর dz সমান কি এটা না, তাহলে আমরা লিখতে পারি √z dz। এটা যেহেতু আমরা সাইনকে z ধরে নিছি, এটাকে আমরা সাইনের অনুযায়ী ভাঙাবো। এটাকে ভাঙলে আমরা লিখতে পারি 1 - sin² x। এখন তুমি কি ধরে নিছো দেখো তো, তুমি তো ধরে নিছো যে এই sin x মানে হচ্ছে z, তাহলে এটা কি হবে z² হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1 - z² √z dz, এটা লেখা যায়। এই লাইনটা এখন আমরা ক্যালকুলেশন করব। সীমা কিন্তু আছে, আমরা লাস্টে সীমা বসাই দেব। তো এটাতে আমরা জাস্ট গুণ করে দিয়ে আলাদা আলাদাভাবে সেপারেট করে তার যোগজীকরণ করব। যদি গুণ করে দেই তাহলে প্রথমে থাকবে কি √z dz, আলাদা করে নিচ্ছি মাইনাস, এখানে জেটের উপর 2 ছিল, এখানে জেটের উপর হাফ ছিল, তাহলে z 2 + ½ dz, এটা লেখা যায়। এবার √z এটার যোগজীকরণ করলে কি হয় এটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো
জেড টু দি পাওয়ার হাফ, এর সাথে কি হবে আমরা জানি যোগযোগকরণের নিয়ম অনুযায়ী এখানে হবে 1 যোগ আর নিচে হচ্ছে এই টোটাল মানটা কত, এটা 3/2, নিচে হচ্ছে 3/2। তো এখানে আমরা লিখতে পারি এই 2টা উপরে চলে যাবে 2/3 আর এটার যোগযোগকরণ করলে পাচ্ছি কত, জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস এটার যোগযোগকরণ করো, এখানে কত ছিল 5/2, 5/2 এর সাথে আবার কি হবে 1 যোগ হবে, তাহলে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1, এটাই নিচে চলে যাবে, এটা ক্যালকুলেশন করলে কত হবে 7/2, তাহলে আমরা এখানে লিখলাম 7/2, এরপর হচ্ছে প্লাস সি, এটা লেখা যায়। এখন তুমি জাস্ট লিমিট যেটা ছিল সেটা বসাই দেবা। আপার লিমিট আমাদের কত ছিল, আপার লিমিট হচ্ছে π/2 ছিল, 0 ছিল, এটা কখন, যখন এক্স ছিল, কিন্তু আমরা কি ধরে নিছি বলো তো, আমরা জেড ধরে নিছি, তাহলে জেডের রেসপেক্টে আমার সীমা বের করতে হবে না, তাহলে যখন এক্স সমান 0, আমরা জেড কাকে ধরে নিছি সাইন এক্স, তাহলে জেড সমান ছিল সাইন এক্স, যখন এক্স সমান 0 তখন জেড সমান কত আসবে বলো তো 0, কারণ এক্সের ভ্যালু 0 বসাই দিলে সাইন 0, আবার যখন এক্সের ভ্যালু π/2 তখন এখানে π/2 সাইন π/2 মানে কত 1, তখন জেডের ভ্যালু আসবে কত 1, তাহলে আমরা দুইটা সীমা পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, তাহলে আমরা এই সীমাটা বসাই দেবো 0 থেকে 1 পর্যন্ত, আমরা এখানেই ডিরেক্ট করে ফেলি, তাহলে 0 থেকে 1 পর্যন্ত। এখন সহজে অ্যান্সার করতে পারবো আমরা এইটুক যদি বুঝে থাকি। এই সিটা নাই, আমরা জানি আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে ওই সি থাকে না, কেটে যায়। তো এখন তুমি মান বসাচ্ছ, 1 বসাই দাও যদি, তাহলে জেড মান হচ্ছে 1 টু দি পাওয়ার যাই থাক না কেন কত হবে 1, তাহলে 2/3 যা আছে তাই, মাইনাস এখানে জেডের উপর যে পাওয়ারই দাও না কেন কত থাকবে 1, আর নিচে 7/2 ছিল, হয়ে যাবে কি 2/7, এটা কিন্তু 1, আর মাইনাস 0 পাওয়ার যদি বসাই দাও এটাও 0 হয়ে যাবে, এটাও 0, পরের ক্যালকুলেশনের কোনো দরকার নাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 21 14 মাইনাস 6 ইকুয়াল 8/21, তাহলে 8/21 যেটা, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। এবার পরের কোশ্চেনটা খেয়াল করো, 10 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা কি বলছে, y ইকুয়াল এক্স এবং y ইকুয়াল এক্স স্কোয়ার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা পরাবৃত্ত আছে একটা, তো পরাবৃত্ত কোনটা, y ইকুয়াল এক্স স্কোয়ার, যার পাওয়ার 1 তার দিকে পরাবৃত্ত হা করবে এবং এর সামনের চিহ্ন পজিটিভ, তাই পজিটিভ দিকে হা করবে, তাহলে আমার পরাবৃত্তটা হচ্ছে এরকম মূল বিন্দুতে যাবে। এরপর বলছে y ইকুয়াল এক্স, আমরা জানি এটা মূল বিন্দুগামী রেখা, এরকম তোমাকে বের করতে বলছে কি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এইটুক অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এইটুক অংশের যদি ক্ষেত্রফল বের করো তাহলে কি কাহিনী দেখো, আগে রেখা দ্বারা নিচের দিকের ক্ষেত্রফল, দেন মাইনাস করতে হবে এটা দ্বারা নিচের দিকের ক্ষেত্রফল, তাহলেই আমরা পেয়ে যাবো। তাহলে আগে রেখার যোগজীকরণ করতে হবে, তাহলে রেখার আন্ডারে আমার ক্ষেত্রফল কতটুকু, রেখাটা কি ছিল y dx, y1 ধরে নিলাম, মাইনাস আমার এই যে পরাবৃত্তের আন্ডারে কি ক্ষেত্রফল ছিল নিচের দিকে সেটা বিয়োগ দিতে হবে, তাহলে ওয়াইটাকে আমরা ধরে নিলাম y2 dx, সীমা কোনটা দেখো এইখানে কিন্তু মূল বিন্দুতে সেট করছে, তাহলে 0 0, অপর যেখানে সেট করছে এটা আমাকে বের করতে হবে, কি ছিল y ইকুয়াল এক্স, y এর জায়গায় যদি x বসাই দাও কি পাবা, x ইকুয়াল এক্স স্কোয়ার, এক সাইড করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0, এক্স কমন নেওয়া যায়, এক্স মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে এক্সের ভ্যালু দুইটা পাবো, একটা হচ্ছে 0 একটা হচ্ছে কত 1, তাহলে 0 0 এখানে আর 1 এক্সের জন্য এখানে, আর 1 যদি এক্সের মান হয় তাহলে y এর মানও কত হবে 1, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 1 1, তাহলে আমরা যোগজীকরণ করব কোন সীমা থেকে কোন সীমা, 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত সরলরেখাটার যোগজীকরণ, 0 থেকে 1 পর্যন্ত পরাবৃত্তের যোগজীকরণ। সরলরেখা কি ছিল y ইকুয়াল এক্স, তাহলে এক্স এর যোগজীকরণ করলে কথা হবে এক্স স্কোয়ার বাই 2, সীমা কোথায়, সীমা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, মাইনাস y2 মানে কি এক্স স্কোয়ারের যোগজীকরণ করলে কথা হবে এক্স কিউব বাই 3, সীমা কত 0 থেকে 1 পর্যন্ত। তো 0 সীমাগুলো না বসাই দিলেও হবে, কারণ আমরা দেখতেই পাই সেটা 0ই হয়ে যায়। তাহলে আপার লিমিট এখানে যদি বসাই, আপার লিমিট বসালে কত হচ্ছে 1 স্কোয়ার মানে 1/2, মাইনাস লোয়ার লিমিট বসালে 0, ওটা লিখলাম না, দেন মাইনাস এইখানকার আপার লিমিট বসাইলে কত হবে 1/3, মাইনাস লোয়ার লিমিট বসাইলে কত হবে 0, তাহলে ওটাও আমরা লিখলাম না। তো এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই আমাদের অ্যান্সার। তো এটা ক্যালকুলেশন করলে লসাগু হচ্ছে আমাদের 6, 3 - 2 ইকুয়াল কত 1/6, তাহলে এই যে 1/6 আসলো, এই 1/6ই হচ্ছে আমার এইটুক অংশের ক্ষেত্রফল। পরের কোশ্চেনটা খেয়াল করো, y স্কোয়ার ইকুয়াল 4x এবং x ইকুয়াল 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা প্রায় আগেরটার মতোই। তো আমরা একটু গ্রাফটা আঁকা ট্রাই করি আবার। কি বলছে পরাবৃত্তটা আসলে কীরকম হবে, y স্কোয়ার ইকুয়াল 4x, এক্সের দিকে হা করবে পজিটিভ দিকে, তাহলে এটা, আর x ইকুয়াল 1 কোথায়, এই সাইডে একটা রেখা না, y অক্ষের সমান্তরাল। এখন তোমাকে কি বের করতে বলছে, যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ আমার যে ক্ষেত্রফলটা চাচ্ছে সেটা হচ্ছে এই অংশটা টোটালটা। তুমি খেয়াল করে দেখো এইটুকু অংশের যদি ক্ষেত্রফল বের করতে পারো তাহলে কিন্তু তাকে 2 দিয়ে গুণ করলে কি
অপর অংশের ক্ষেত্রফল অর্থাৎ দুইটারই ক্ষেত্রফল পাওয়া যাবে 2 দিয়ে গুণ করলে। এখন আমি ট্রাই করব এই প্রথম যেটা ছিল এটার ক্ষেত্রফল বের করতে। এটার ক্ষেত্রফল কত, এইটুক আন্ডারে এবং এই রেখার দেখো 3টা কাহিনী আছে কিন্তু, এক্স অক্ষ এক্স ইকুয়াল 1 এবং এইটার আন্ডারে যতটুকু আছে সেটা। তো এটা আমরা কীভাবে বের করতে পারি, দেখো যোগজীকরণের মাধ্যমে। কোথায় এই পয়েন্টটা কত, 0 0 0, তো এক্স বরাবর কত অংশ 0, এই পয়েন্টটা কত, এটা তো 1, কারণ আমরা বলছি এক্স ইকুয়াল 1 রেখা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1। 0 থেকে 1-এর মধ্যে এই গ্রাফটার আন্ডারে কতটুকু ক্ষেত্রফল আছে সেটা বের করলেই আমরা অর্ধেকটুকুর অ্যান্সার পেয়ে যাব, তাকে 2 দিয়ে গুণ করলে টোটালটার অ্যান্সার পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার যে পরাবৃত্ত ছিল তার আন্ডারের ক্ষেত্রফলটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত যতটুকু সেটাকে বের করে নিতে হবে। তো আমরা পরাবৃত্তটা লিখে নেই, ওয়াইয়ের জায়গায় কি হবে, ওয়াইয়ের জায়গায় আমাদের এখানে হবে ওয়াই স্কোয়ার সমান ছিল 4x, তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস √4x। এখন কথা হচ্ছে তুমি কিন্তু নেগেটিভ দিকেরটা এখনই বের করতেছো না, তুমি পজিটিভ দিকেরটা বের করে তাকে 2 দিয়ে গুণ করবা। সো এখানে আমরা নেগেটিভটা নিচ্ছি না, পজিটিভটা। তাহলে কত আসবে, ওয়াইয়ের মান √4x। তো এখান থেকে আমরা লিখতে পারি 2√x dx। তো এটার যোগজীকরণ করতে হবে, এবং যোগজীকরণ করে জাস্ট মান বসাই দিয়ে 2 দিয়ে গুণ করবো, কাহিনী শেষ। √x এর যোগজীকরণ করা তো আমরা শিখলাম, এটা মানে কত, হাফ তার সাথে 1 যোগ হবে, তাহলে 3/2 নিচে যাবে 3/2। সামনে একটা 2 ছিল, 2টাকে একবারে বাইরে দিলাম। এরপর দেখো এই 2কে কিন্তু বাইরে দিচ্ছি, টোটালটা না কিন্তু। এরপর তুমি লিমিট বসাচ্ছ 0 থেকে 1 পর্যন্ত। 1 বসাই দিলে কী হবে বলো তো, 1 বসাই দিলে উপরে 1, নিচে হচ্ছে 3/2, আর সামনে কি আছে, সামনে একটা 2 আছে। তো এই 3/2 আসলে কি, 2টা উপরে চলে যাবে, 3টা কোথায় থাকবে, নিচে থাকবে, লিখলাম। এটা হচ্ছে আমাদের কতটুকু অংশের ক্ষেত্রফল, আমরা যখন আপার লিমিট বসাইছি সেটা। আর লোয়ার লিমিট বসাইলে 0 মানে কি 0ই হয়ে যাবে, তার লোয়ার লিমিটের কাহিনীটা আমরা করলাম না। এইটুক ক্ষেত্রফল শুধুমাত্র উপরের, তাহলে আমাদের বের করতে হবে কতটুকু বলো তো, টোটালটা না, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2 × 2 × 2 মানে 8/3। তাহলে এই অংশের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত, 8/3। টোটাল অ্যান্সার আমাদের আসবে কত, 8/3। 12 নম্বর কোশ্চেন খেয়াল করো কি বলছে, e⁻x 1 + x আর cos স্কোয়ার x e⁻x, এটা কত হবে বের করতে হবে। তো আমরা এইটুককে জেড ধরে নেব, তো জেড ধরে নেই, x e⁻x ইকুয়াল কত, জেড। অন্তরীকরণ করো, এক্সকে ঠিক রেখে e⁻x এর অন্তরীকরণ করলে e⁻x, e⁻x-কে ঠিক রেখে 1-এর x এর অন্তরীকরণ করলে 1 ইকুয়াল dz/dx, এটা লেখা যায়। এরপর আমরা কি করতে পারি, যেটা করতে পারি এই dx দিয়ে গুণ করতে পারি, x e⁻x প্লাস e⁻x dx ইকুয়াল হচ্ছে dz লেখা যায়। এখন উপরে দেখো তো ওইটা আছে কিনা, দেখো উপরে কিন্তু তাই আছে, e⁻x প্লাস e⁻x ইন্টু এক্স, তাহলে এইটুক আমার উপরে আসেই। তাহলে এইটুকের পরিবর্তে, টোটালটার পরিবর্তে আমরা কি দিতে পারি, এইটুক অংশ, এইটুকের পরিবর্তে আমরা টোটাল কি দিতে পারি, dz। আর নিচে কি লিখতে পারি এখন, 1/cos স্কোয়ার জেড, তাহলে লিখতে পারি 1/cos স্কোয়ার জেড। এখানে কত থাকতেছে তাহলে, dz, টোটালটার পরিবর্তে। এখন 1/cos স্কোয়ার জেডকে আবার sec স্কোয়ার জেড লেখা যায় না, তাহলে আমরা আলটিমেট যেটা করতেছি সেটা হচ্ছে sec স্কোয়ার জেড dz। কার অন্তরীকরণ করলে আমরা sec স্কোয়ার জেড পাইতাম, ট্যানের না, তাহলে sec স্কোয়ার জেডের যোগজীকরণ করলে কি পাওয়া যাবে, ট্যান পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan of জেড প্লাস সি। এবার তুমি জাস্ট জেটের ভ্যালুটা বসাই দাও, কাহিনী শেষ। তাহলে জেটের ভ্যালু বসাই দিলে কি হবে, tan অফ, কাকে তুমি জেড ধরছো বলো তো, x e⁻x না, তাহলে x e⁻x প্লাস সি, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। এবার 13 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, y স্কোয়ার ইকুয়াল 16x এবং y ইকুয়াল 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো এখানেও পরাবৃত্ত আঁকতে হবে আমাদের, x অক্ষের দিকে হা করবে পজিটিভ দিকে, তাহলে এটা হচ্ছে আমার এই পরাবৃত্তটা, এবং y ইকুয়াল 4x, এটা কিন্তু মূল বিন্দুগামী রেখা, তাহলে একবারে এক্স্যাক্ট হবে না যে y ইকুয়াল x এর মতো হবে না। তাহলে এখন এইটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমাদের ক্ষেত্রফল যেটা বের করতে বলছে সেটা কি, এইটুক না। এখন এইটুক বের করার জন্য আমার ছেদ বিন্দু জানতে হবে না, এই বিন্দুটা কত, এই বিন্দু কত, তারপর না আমরা তার ক্ষেত্রফল বের করব। তো এখন আমরা যেটা করব, এই ছেদ বিন্দু বের করব। ছেদ বিন্দু বের করার জন্য কি করতে হবে, এই যে y ইকুয়াল 4x আছে, আমরা এখানে 4x বসাই দিই, কী হবে তাহলে, 4x স্কোয়ার মানে হচ্ছে 16x স্কোয়ার ইকুয়াল 16x। তো
এই 16 ওই 16 কেটে যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0। এখানে কিন্তু আমরা এক্স এক্স কেটে দিতে চাই, তো এক্স এক্স কেটে দিলে কিন্তু একটা বিন্দু কমে যাবে, এই জন্য আমরা এক সাইডে নিয়ে এসে কমন নিচ্ছি যে আমার ছেদ বিন্দুটা কত। তবে কাটা যাওয়ার একটা শর্ত ছিল, যদি নন জিরো হয় তাহলে কিন্তু আমরা কাটতে পারি। এখানে কিন্তু এক্সের ভ্যালু একটা 0 হইতে পারে, তাই আমরা কাটতে পারি না, এই জন্য সাইডে নিয়ে এসে কমন নিব। এক্স কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে এক্সের ভ্যালু একটা পাচ্ছি কত 0 আর একটা পাচ্ছি কত 1। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0। এক্সের ভ্যালু যদি 0 হয় ওয়াইয়ের ভ্যালু কত হবে 0। তারপর এক্সের ভ্যালু এখানে পাচ্ছি আমরা কত 1, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে 4। তো এই যে আমরা পেয়ে গেলাম মানটা। এখন আমরা কি করব, যে এটার ক্ষেত্রফল বের করতে চাই কই থেকে কই পর্যন্ত। দেখো আমরা কিন্তু এইটুক যদি লম্ব টানি, এইটুক পরিমাণও এক্সের কত হবে 1 হবে কিন্তু। তাহলে 0 থেকে 1 পর্যন্ত আমরা ক্ষেত্রফল বের করব পরাবৃত্তের আন্ডারে মাইনাস রেখাটার আন্ডারে। পরাবৃত্তের আন্ডার মানে টোটালটা, আর রেখাটার আন্ডার মানে রেখা থেকে নিচে, তো বিয়োগ করলেই কিন্তু আমরা উপরের অংশটা পেয়ে যাব। তো চলো এবার আমরা ক্ষেত্রফলটা বের করে নেই। প্রথমত পরাবৃত্তের ক্ষেত্রফল কই থেকে 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 পর্যন্ত পরাবৃত্তটা কি ছিল, ওয়াই স্কোয়ার ইকুয়াল 14x। তো ওই যে বলছে এটা পজিটিভ দিকের অংশ, তাই এখানে আসবে কত 4√x। একবারে লিখলাম আর কি, যে রুট করে দিলে 4√x হবে dx। মাইনাস রেখার আন্ডারে ক্ষেত্রফল বের করো। রেখার আন্ডারে 0 থেকে 1 পর্যন্ত রেখাটা কি ছিল, y ইকুয়াল 4x, তাহলে এখানে আছে 4x dx। তাহলে এখন ক্ষেত্রফল আবার আগেরগুলোর মতোই বের করো। 4 তো আসেই, √x এর যোগজীকরণ করলে বারবার দেখে আসতেছি 3/2 কই থেকে কই পর্যন্ত 0 থেকে 1 পর্যন্ত, মাইনাস 4x এর যোগজীকরণ করলে 4x²/2 কই থেকে কই পর্যন্ত 0 থেকে 1 পর্যন্ত। এখন তুমি যদি আপার লিমিট বসাই দাও, আপার লিমিট বসালে কত হবে উপরে 1, তাহলে আমরা লিখতে পারি যেটা 4 ইন্টু এই 2টা উপরে চলে যাবে, 3টা কোথায় থাকবে নিচে থাকবে, মাইনাস লোয়ার লিমিট বসাই দিলে তো 0, ওটা বসাইলাম না। এবার আপার লিমিট বসালে কত হবে 4/2, লোয়ার লিমিট বসালে 0, এটা আমরা অ্যাভয়েড করতে পারি। তাহলে এখান থেকে থাকতেছে কি দেখো, উপরে থাকতেছে 8/3 মাইনাস কত, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 2। তাহলে এখানে লসাগু যদি করো 8 - 6 / 3 অর্থাৎ 2/3। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের কত 2/3। এবার কোশ্চেন নাম্বার 14 দেখো, এখানে কি বলছে 0 থেকে 10 পর্যন্ত মডুলাস অফ x - 5 dx, এটার মান কত হবে। তো যখন মডুলাস টাইপ থাকবে, যদি সংখ্যা টংখ্যা কোনো কিছু যোগ বিয়োগ থাকে তাহলে সেটা সমান জেড ধরেই নেবা, আর এমনি থাকলে কোনো ঝামেলা হবে না। এমনি থাকলে কীরকম হয় জানো, এমনি থাকলে আমরা যদি মডুলাসের গ্রাফগুলো দেখতে চাই তাহলে মডুলাসের গ্রাফগুলো এরকম হয়, অর্থাৎ এটা হচ্ছে মডুলাস অফ এক্স টাইপ জিনিসের গ্রাফ। তো তুমি এক্স এর মান যাই বসাও না কেন, পজিটিভ বসাও নেগেটিভ বসাও, সবসময় ওয়াই এর মান কী হবে বাড়বে, ওয়াই এর মান পজিটিভ হবে। তো এরকম গ্রাফ হবে। তো এখানে যেহেতু x - 5 আছে, আমরা এটাকে ওই টাইপ শুধুমাত্র একটা জেড নিয়ে আসার ট্রাই করবো, যেমন ওখানে শুধু এক্স ছিল। তো এই জন্য আমরা কী করবো, ভিতরেটাকে জেড ধরে নেব। তাহলে আমরা x - 5 এটাকে কি ধরে নিলাম, জেড ধরে নিলাম। এটার অন্তরীকরণ করলে কথা হবে 1, এটার অন্তরীকরণ করলে 0, আর এখানে dz/dx আমরা একবার লিখলাম dx ইকুয়াল ডিজেড। তো এটা লেখা যায়। এখন যখন এইভাবে লিখবো তখন কিন্তু সীমাটা চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল কত 0, এখন কত হয় আমরা দেখি। দেখো এক্স এর ভ্যালু যখন 0 তখন জেটের ভ্যালু হয়ে যাবে কত, 0 - 5 মানে 5, জেটের ভ্যালু হয়ে যাবে -5। এরপর এক্স এর ভ্যালু যখন 10, জেটের ভ্যালু তখন হয়ে যাবে 5, তো জেটের ভ্যালু হচ্ছে কত 5। -5 থেকে +5 এটা হচ্ছে আমার জেটের সীমাটা। তাহলে এখন আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে -5 থেকে +5 পর্যন্ত মান কী পাচ্ছি আমরা, এটাকে জেড ধরে নিয়েছি, মডুলার জেড ডি। এখন ডিএক্স যা ডিজেড তাই আমরা লিখলাম ডিজেড, এটা লেখা যায়। এখন এইটার গ্রাফ কি এরকম হবে না, তো আমরা এটাকে এবার কি বলতেছি, এটাকে এক্স না বলে এটাকে বলতেছি ডিজেড। তাহলে এর গ্রাফ হচ্ছে এরকম। তুমি এক্সের ভ্যালু যাই বসাও, জেটের ভ্যালু যাই বসাও, ওয়াইয়ের ভ্যালু সবসময় কী হবে পজিটিভ। কোন পজিশন থেকে কোন পজিশন বলো তো, -5 থেকে +5। তাহলে আমরা ধরে নিলাম এই পয়েন্ট হচ্ছে -5, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার কত +5। এইটুকের ক্ষেত্রফল এবং এইটুকের ক্ষেত্রফল দুইটা বের করলে যা হবে তাই অ্যান্সার। তো আমরা অল্পটুক বের করে এইটুক বের করে তাকে 2 দিয়ে গুণ করলে দুইটাই পেয়ে যাব। তো এইটুক বের করবো কীভাবে, এক্স বরাবর সে কতটুক গেছে বলো তো, এক্স বরাবর সে 5 একক পরিমাণ গেছে। এখন ওয়াই বরাবর সে কতটুক গেছে, ওয়াই বরাবর সে কিন্তু 5 এককই যাবে, কারণ তুমি কি বের করতেছো, তুমি ওয়াই ইকুয়াল মডুলাস অফ জেড বের করতেছো। তাহলে ওয়াই বরাবর সে কতটুক যাচ্ছে, ওয়াই বরাবরও সে 5 যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রফল কত বলো তো, হাফ অফ ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে কত 5। এটা কতটুক, এটা শুধুমাত্র এতটুকু অংশ।
এইবার তোমার এরকম আরও একটা আছে না, তাহলে এটার সাথে আরও কত গুণ হবে, 2 গুণ হবে, তাই আমরা এখানে লিখতে পারি কত 2। তো 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে কত 25। তাহলে এই 25 মানে এইটুক অংশ প্লাস ওইটুক অংশ, দুই অংশেরই যোগফল। তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি কত 25। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। যদি কনফিউশন থাকে বোঝার জন্য আবার বলতেছি, সেটা হচ্ছে যখন মডুলাস টাইপ কোনো কিছু দেওয়া থাকবে তুমি ট্রাই করবা এটাকে কোনো একটা চলক নিয়ে আসা, মডুলাস অফ টি, মডুলাস অফ এক্স, মডুলাস অফ জেড নিয়ে আসা ট্রাই করবা। তাই এটাকে কি ধরে নিবা, কোনো কিছু ধরে নিবা। ধরে নেওয়ার পর এই টাইপ জিনিসের গ্রাফ কিন্তু ওরকম হবে। তো এখন এই টাইপ জিনিসের গ্রাফ মানে কি, আমি টি বসাচ্ছি, আমি ওয়াই পাচ্ছি এরকম। তাহলে আমি দেখতেই পাচ্ছি যখন তুমি এটাকে কনভার্ট করে লিখতেছো, তাহলে ওয়াই এর পরিবর্তে এটা লিখতেছো না, ডেফিনেটলি লিখতেছো। তাহলে তখন এটার ভ্যালু যা হচ্ছে এটার ভ্যালু কি সেমভাবে পরিবর্তন হচ্ছে, তাই আমরা এরকম পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই বরাবর ভূমি, এই বরাবর কি লম্ব, এবং ভূমি লম্ব কি হচ্ছে সবসময় সমানই হচ্ছে। তাহলে এখন তুমি জাস্ট এইটার ক্ষেত্রফল বের করছো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু এরকম দুইটা আছে, দুইটার ক্ষেত্রফল যোগ করলে যা হবে তাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাই আমরা এটা দুইটা যোগ করছি, অর্থাৎ দুইটা যেহেতু একই রকম তাই 2 দিয়ে গুণ করো, যোগ করো একই কথা, কত পাচ্ছি 25। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের কত 25। এবার পরের কোশ্চেনটা খেয়াল করো। পরের কোশ্চেনটা একটু দেখে ভয়ঙ্কর লাগতে পারে, তবে এই জিনিসটা খুবই সহজ। এটা আসলে কি জানো, আমি যদি চিন্তা করি এরকমভাবে 2x dx, এটা বলতে আসলে কি বোঝায়, এটা বলতে আমরা বলতে পারি যে d অফ এক্স স্কোয়ার। মানে কি, মানে হচ্ছে তুমি এইটার অন্তরীকরণ করলে কিন্তু এটা পাও। তো এই বিষয়টা ভালোভাবে খেয়াল করো। দেখো আমি এভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ারের অন্তরীকরণ করতেছি dx ইকুয়াল, এটা অন্তরীকরণ করলে কত হবে বলো তো 2x। তাহলে আমি লিখতে পারি dx স্কোয়ার ইকুয়াল 2x dx। তাহলে এই শুধু d দিয়ে কি আমি বলতে পারি না যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। তাহলে এইটা যার অন্তরীকরণ করে পাওয়া যায় তাহলে d অফ সেটা, এটা লেখা যায়। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে এইটা বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে 2xটা কার অন্তরীকরণ করে পাওয়া যায়, তাহলে d অফ সেটা হবে। এখন এইখানে খেয়াল করে দেখো, আমরা বলতেছি f প্রাইম পি ডিপি, এফ প্রাইম পি কার অন্তরীকরণ করে পাওয়া যাবে, এফ পি এর অন্তরীকরণ করে, তাহলে ডি এর ভিতর কি হবে এফ পি হবে। তাহলে আমরা এতটুকু বিষয় ক্লিয়ার হইলাম, ডি এর ভিতর হবে এফ পি, এটা হবে। আর সামনে কে ছিল এফ পি, এটা কই থেকে কই 0 থেকে x। এবার আরেকটা বিষয় ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মনে করো তোমার কাছে আছে এরকম এক্স কিউব, ভিতরে হচ্ছে এক্স কিউব। এটা সহজ ভাষায় যদি বলি এরকম আছে তোমার কাছে এক্স ডিএক্স। তাহলে তুমি আসলে কি করতে বলো তো, এটা যখন যোগজীকরণ করো তখন তুমি এর পাওয়ার কি করতা, 1 বাড়াইতা, আগে ছিল 1 আরও 1 বাড়াইছো, নিচে হচ্ছে ওই পাওয়ারটা। এইবার এইখানে যে পাওয়ার ছিল এইখানে সেম পাওয়ার থাকলেই তো এই কাজ করছি আমরা, যে যত ছিল তার সাথে 1 যোগ হবে, তত দিয়ে ভাগ হবে। তো এখানেও তো তাই, এখানে কিউব আছে, এখানে কিউব আছে, তাহলে এইটা আর এইটার মধ্যে কোনো তফাৎ নাই, এটার সাথে উপরে 1 যোগ হবে, নিচে কী হবে ওই নতুন পাওয়ারটা হবে। তাহলে এখানে কি আমরা বলতে পারি না, যেহেতু এফ অফ পি এর সাপেক্ষে এটার যোগজীকরণ, তাহলে এটার পাওয়ার 1 বাড়বে, ওই পাওয়ার দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এখান থেকে আমরা যেটা লিখতে পারি যোগজীকরণ হিসাবে, সেটা হচ্ছে এফ স্কয়ার পি ডিভাইডেড বাই 2 কই থেকে কই পর্যন্ত 0 থেকে x পর্যন্ত। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো আরও যদি বিষয়টা ভালোভাবে বুঝতে চাও তাহলে এই অংশটা অন্তত শুরু থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে একটু দেখবা, তাহলে এই টাইপের প্রবলেমে ঝামেলা হবে না। তাহলে এখন এখান থেকে আমরা লিমিটটা বসাই দিচ্ছি, লিমিট বসাই দিলে কী কত হবে বলো তো, পি এর জায়গায় x বসবে, তাহলে এফ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, এই 2টাকে আমরা একবারে সামনে লিখলাম, এটা লেখা যায়। দেন লোয়ার লিমিট বসালে কত হবে এফ স্কোয়ার 0, এই যে মানটা পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। অপশন অনুযায়ী যেভাবে অ্যান্সারটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকমভাবে, হাফ অফ, এখানে দেওয়া আছে এরকমভাবে এফ অফ এক্স তার উপর স্কোয়ার মাইনাস এফ অফ 0 তার উপরে স্কোয়ার, এটা তো একইভাবে লেখা যায়। এগুলো আমরা জানি, যেমন সাইন স্কোয়ার এক্স থাকলে সাইন এক্স তার উপরে স্কোয়ার লেখা যায় এরকম। তো এটাও ছিল ওরকমই। তাহলে এটাই হচ্ছে আমাদের অপশন অনুযায়ী অ্যান্সার। তো বিষয়টা আশা করি বুঝাইতে পারছে। এবার হচ্ছে পরের কোশ্চেন 16 নম্বর, 3x - 1 ডিভাইডেড বাই x + 1 ইন্টু x² + 1 ইকুয়াল, এটা হলে অভেদে এ বি এর মান কত। তো এগুলো 9 10 আমাদের ছিল আংশিক ভগ্নাংশ। তো সেখানে আমরা কি করি, আসলে এই যে হরটা ছিল হর দিয়ে উভয় পক্ষকে গুণ করি, উভয় পক্ষকে গুণ করলে এই সাইডে থাকবে কত 3x - 1, ওই সাইডে থাকবে কত a ইন্টু x² + 1 প্লাস
bx প্লাস 1 এর সাথে থাকবে কত, এর সাথে গুণ হবে x প্লাস 1, x প্লাস 1। এরপর আমরা যেটা করতাম a আর b এর মান বের করার জন্য যে কোনো একটাকে 0 বানানোর জন্য x এর ভ্যালু ইনপুট করতাম। তো x এর ভ্যালু কত ইনপুট করলে যে কোনো একটা 0 হয়, দেখো আমি যদি এখানে x এর ভ্যালু -1 ইনপুট করে দিই তাহলে এই অংশটা 0, তার মানে টোটাল অংশ 0, তাহলে x ইকুয়াল -1 বসাও, x ইকুয়াল -1, তাহলে এইখানে কত থাকবে 3 × -1 ইকুয়াল a ইন্টু -1 স্কোয়ার মান কত 1 প্লাস 1, এই অংশটা হয়ে গেছে কত 0, তাহলে আমরা a এর ভ্যালু সহজে পেয়ে যাব -3 - 1 ইকুয়াল 2a, a ইকুয়াল কত হবে, a ইকুয়াল হচ্ছে -2, আমরা পেয়ে গেলাম। এখানে -4 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে কত -2, এর ভ্যালু পেয়ে গেছে। এবার b এর মান লাগবে। b এর ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করি, যে উভয় পক্ষ থেকে x স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তো এখানে যদি আমরা গুণ করে দেই, গুণ করলে কি হবে bx স্কোয়ার প্লাস bx প্লাস x প্লাস 1, আর এখানে গুণ করলে হবে ax স্কোয়ার প্লাস a প্লাস, আর এই সাইডে 3x যা ছিল তাই 3x - 1। উভয় পক্ষ থেকে কি করছি, যেহেতু আমার b বের করতে হবে, b কার সহগ ছিল x স্কোয়ার, তাহলে উভয় পক্ষ থেকে x স্কোয়ারের সহগ সমীকৃত করে, এই সাইডে x স্কোয়ারের সহগ ছিল না 0 ইকুয়াল, এই সাইডে কে ছিল a, এই সাইডে আর কে ছিল b প্লাস b, তাহলে a b ইকুয়াল কত হবে -a না, তাহলে এর ভ্যালু তো তুমি পাইছো -2, তাহলে -2 হয়ে যাবে কি +2, তাহলে b এর ভ্যালু হচ্ছে আমাদের কত 2, তাহলে a এর ভ্যালু পাচ্ছে -2, b এর ভ্যালু হচ্ছে +2, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন খেয়াল করো, y = 0 y = x রেখা দ্বারা এবং x² + y² = 16 বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এই বৃত্তটা আগে আমরা এঁকে নেওয়ার ট্রাই করি। এটা হচ্ছে আমার বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, আমরা দেখতেই পাচ্ছি বৃত্তের সমীকরণ থেকে আমরা জানি এটার কেন্দ্র হচ্ছে 0 0 হবে এবং ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে a² অর্থাৎ 4। তো এটা কোন সমীকরণ ছিল, x² + a² y² = a², এইটাই বৃত্ত যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে কত a। তাহলে এখন আমাকে বের করতে বলছে কি, যে ক্ষেত্রফল বের করতে হবে, y = 0 মানে x অক্ষ, তাহলে এই রেখাটা, এরপর বলছে y = x, y = x মানে মূলবিন্দুগামী রেখা এটা, এরপর বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ, তাহলে তিনটা এইটা এইটা এবং বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল এইটুকু অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। তো দেখো টোটাল বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই r² মানে কত 16, পাই × 16। এরপর দেখো সমান 4 ভাগে ভাগ হইতো, তো সমান 4 ভাগে ভাগ হওয়ার পরও এইখানে আবার কয় ভাগে ভাগ হয়েছে, এইটুক যা সেটা হচ্ছে 4 ভাগের 1 ভাগের অর্ধেক না, তাহলে আমরা বলতে পারি না যে, আমরা যদি চিন্তা করি এইটুক অংশের ক্ষেত্রফল, এইটুক অংশের ক্ষেত্রফল কত, এইটুক অংশের ক্ষেত্রফল হচ্ছে এটা 4 ভাগের 1 ভাগ, কিন্তু ওটারও অর্ধেক লাগবে, তাহলে আরও 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এখন কাটাকাটি যদি করি, আমরা কাটাকাটি করলে কত হচ্ছে, 8 দিয়ে 16কে কাটলে হচ্ছে 2 × পাই, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের 2 পাই। এবার 18 নম্বর কোশ্চেন দেখো, 1 থেকে 4 f(x) dx = 5 হলে 0 থেকে 1 f(3x + 1 dx) সমান কত হবে। এটা একটা নির্দিষ্ট যোগজের সাপেক্ষে অপর একটা নির্দিষ্ট যোগজের যোগজীকরণ নির্ণয় করা সংক্রান্ত। তো এটার উপর টিউটোরিয়াল আছে, আশা করি তোমরা দেখে আসছো বা দেখে নিবা, না দেখলে তো এটার আমি সহজ শর্টকাটটা বলি যে কীভাবে মানটা বের করবা। এখানে যে অ্যান্সারটা চাচ্ছে সেই অ্যান্সারটা বের করার জন্য আমরা যেটা লিখতে পারি, অ্যান্সার ইকুয়াল, এখানে এইটাকে আমরা ধরে নিচ্ছি মান কত 5 ডিভাইডেড বাই, এখানে x এর সহগ কত 3 ইন্টু পরের যে ফাংশনটা ছিল তার সামনে সহগ কত ছিল, তার সামনে কোনো সংখ্যা দিয়ে গুণ আছে, এখানে আছে 1 দিয়ে গুণ, তাহলে 1 ইকুয়াল কত 5/3। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের কত 5/3। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। একটি নির্দিষ্ট যোগজের সাপেক্ষে অপর একটা নির্দিষ্ট যোগজের মান নির্ণয় সংক্রান্ত আরও কিছু প্রবলেম আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। আর এটার উপর যে টিউটোরিয়াল আছে দেখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা তাহলে সহজে ক্যালকুলেশনগুলো করতে পারবা। আমরা এখানে 18 পর্যন্ত দেখলাম, এরপরও আরও কিছু কোশ্চেন আছে 19, 20, 21, 22, 23, 24, 25, এগুলো হচ্ছে 17, 18, 18, 19 এবং 19, 20 সেশনে আসা কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো অলরেডি যেহেতু আমার ওই সেটগুলোর সলভ দেওয়া আছে, তো ওখান থেকে জাস্ট আমি এই অ্যান্সারের শেষে ওগুলো অ্যাড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। 22 নম্বর কোশ্চেনে কি বলছে, যদি 0 থেকে 6 f(t) dt = 8 হয় তবে এইটার মান কত হবে। একটা নির্দিষ্ট যোগজের সাহায্যে অপর একটা নির্দিষ্ট যোগজের মান কিন্তু এখানে আমাদের বের করতে বলছে। এইটা একটা নির্দিষ্ট যোগজ, তার মান কত 8, এর সাপেক্ষে আমাকে এই নির্দিষ্ট যোগজটার মান বের করতে হবে। তো এটা যদি মূল্য আলোচনা করতে যাই তাহলে অনেক বেশি টাইম লাগবে। তো এখানে আমি শর্টকাটে অ্যান্সারটা করা দেখাবো। শর্টকাটটা কি, আসলে তোমার যে অ্যান্সারটা আসবে মনে রাখবে এভাবে, অ্যান্সারটা আসবে মান ডিভাইডেড বাই সহগ ইন্টু সংখ্যা,
কোনটাকে কি ধরতেছি এটা টোটালি আমার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ যে কোশ্চেন করবে তার উপর ডিপেন্ড করবে। যেমন আমি এখানে মান সংখ্যা সহ কাকে কাকে ধরতেছি সেটা দেখো। মান বলতে আমি বোঝাচ্ছি এইখানে যে মানটা দেওয়া আছে সেটা, এটাকে আমি ধরতেছি কি মান। তারপর কি বলছি আমরা, নিচে হচ্ছে সহগ। সহগ হচ্ছে এই যে পরের ফাংশনটার ভিতরে এক্স এর যে সহগ আছে এটাকে আমরা ধরতেছি সহগ। সংখ্যা বলতে কি বোঝাচ্ছি, সংখ্যা বলতে বোঝাচ্ছি পরের ফাংশনটা এটার সামনে কত গুণ আছে, এখানে কিন্তু 1 গুণ আছে, তো 1 গুণ থাকলে ওখানে সংখ্যার মান হচ্ছে 1, তাহলে সহজে অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সার কত আসবে বলো তো, অ্যান্সার আসবে মান হচ্ছে আমাদের কত 8 ডিভাইডেড বাই সহগ কত ছিল এখানে বলো তো, সহগ হচ্ছে 2 ইন্টু সংখ্যা কত, সংখ্যা হচ্ছে 1 4, তাহলে আমাদের অপশন অনুযায়ী ডি হচ্ছে অ্যান্সার। অপশনটা আমাদের কি বলছে, y ইকুয়াল এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল 3 এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আমরা একটু চিত্র আঁকার ট্রাই করি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। এটা হচ্ছে আমার বক্ররেখা। এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ, এটা আমাদের জানা, কারণ আমরা জানি একটা চলকের পাওয়ার যদি 1 হয়, অপর চলকের পাওয়ার যদি 2 হয়, তারা পরাবৃত্ত নির্দেশ করে। এবং এর যদি আমরা চিত্র আঁকতে চাই, যার পাওয়ার 1 পরাবৃত্ত তার দিকে হা করবে, তাহলে ওয়াই অক্ষের দিকে হয় উপরের দিকে হা করবে, না হয় নিচের দিকে হা করবে। এবং দেখতেই পাচ্ছি আমরা ওয়াই এর সামনের সহগ, সেই সহগ হচ্ছে 1 এবং চিহ্ন হচ্ছে +1, তাহলে সে পজিটিভ দিকে হা করবে, ওয়াই এর পজিটিভ দিকে হা করবে। এরপর পরের যে রেখা দুইটা আমরা চিন্তা করি, এটা কত, এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল 1 মানে এই টাইপ কোনো একটা রেখা। আর পরের যে রেখাটা সেটা হচ্ছে কত, এক্স ইকুয়াল 3, তাহলে এই টাইপ কোনো একটা রেখা এক্স ইকুয়াল 3 এবং এক্স অক্ষ, তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এই যে সবগুলা রেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, তার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আসলে আমাদের যে এরিয়াটার ক্ষেত্রফল বের করতে বলতেছে সেটা কিন্তু এই এরিয়াটা। দেখো এই কার্ভ, এই যে কার্ভ, এই কার্ভের আন্ডারের এরিয়া কিন্তু এইটুক আমাদের বের করতে বলতেছে। কোন থেকে কই সীমা দেখো তো, এই সীমা থেকে এই সীমা পর্যন্ত। এই পয়েন্টটা কত আসলে, এই পয়েন্টটা যদি আমরা চিন্তা করি, এক্স বরাবর এই পয়েন্টটা হচ্ছে 1 এবং এক্স বরাবর এই পয়েন্টটা হচ্ছে কত 3, তাহলে 1 থেকে 3 এই সীমার মধ্যে আমার এই যে ওয়াই যে গ্রাফটা ছিল তার কি করতে হবে, যোগজীকরণ করতে হবে, যা আসবে সেটাই আমাদের ক্ষেত্রফল। তো আমরা এখন অ্যান্সারটা করি, 1 থেকে 3 পর্যন্ত ওয়াই এর যোগজীকরণ করবা। লিখে ফেলি 3 1, ওয়াই মানে কত পড়ছে আমরা, এক্স স্কোয়ার ডিএক্স। এক্স স্কোয়ারের যোগজীকরণ করলে কত হবে, x³/3, আর এখানে সীমা হচ্ছে 1 থেকে 3। উপরে বসাই দাও, উপরে বসাই দিলে কত হচ্ছে 3³ মানে হচ্ছে 27 ডিভাইডেড বাই 3 মাইনাস লোয়ার লিমিট বসাই দিলে হচ্ছে 1³ মানে 1/3, এটা ক্যালকুলেশন করলে আসবে 26/3। তাহলে আমাদের অপশন যেগুলো ছিল সেই অপশনের একটা অপশন হচ্ছে 26/3। আমি যদি অপশনগুলো একটু লিখে দেই, এই 4টা অপশন দেওয়া আছে, সবগুলো শেষেই কিন্তু স্কোয়ার ইউনিট দেওয়া আছে, অর্থাৎ বর্গ একক দেওয়া আছে বিষয়টা। তো এগুলো আমরা লিখলাম না, জাস্ট আমি অপশনগুলো তুলে ধরছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার যেটা 26/3, সেই অ্যান্সারটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ এ নাম্বার অপশনই হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ডটা আমাদের কি বলছে, -1 থেকে +1 মডুলাস অফ এক্স ডিএক্স এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো মডুলাস টাইপ জিনিসের গ্রাফটা একটু আঁকার ট্রাই করি। দেখো আমরা যদি গ্রাফটা আঁকি, তুমি এখানে এক্স এর মান যাই বসাও না কেন, ওয়াই এর মান কি পাবা, পজিটিভ পাবা। এক্স এর মান প্লাস যদি বসাও তাহলে ওয়াই এর মান পজিটিভ, এক্স এর মান মাইনাস যদি বসাও তাহলে ওয়াই এর মান কি হবে, পজিটিভ হবে। তাহলে আমরা বলতে পারি আসলে গ্রাফটা হবে এই রকম, যেহেতু এক্স ইকুয়াল ওয়াই এবং আমরা কি বসাচ্ছি, এক্স এর মান পজিটিভ বসাইলেও ওয়াই পজিটিভ হচ্ছে, এক্স এর মান নেগেটিভ বসাইলেও ওয়াই নেগেটিভ হচ্ছে। তো এই গ্রাফটাই হচ্ছে মডুলাস অফ এক্স এর গ্রাফ। এরপর যেটা লাগবে আমাদের, -1 থেকে +1 পর্যন্ত তোমাকে মানটা বের করতে হবে। এইখানে ধরে নাও তুমি এই পয়েন্টটা হচ্ছে -1 এবং এই পয়েন্টটা হচ্ছে কি +1। জাস্ট তুমি যদি এই বরাবর লম্ব টানো তাহলে এইটুক এবং এইটুক, এই টোটাল এরিয়াটার ক্ষেত্রফল কত হবে এটা আমাদের বের করতে বলতেছে। দেখো দুই এরিয়া কিন্তু সমান হবে। এখন তুমি যদি এইটার ক্ষেত্রফল বের করো তাহলে কিন্তু এটার ক্ষেত্রফল হয়ে যাবে। এইটার ক্ষেত্রফল কিভাবে বের করবা, এটা কত, ভূমি হচ্ছে 1, তাহলে লম্ব কত হবে আসলে, যেহেতু ওয়াই ইকুয়াল মডুলাস অফ এক্স, তুমি যদি পজিটিভটা নাও ওয়াই ইকুয়াল এক্স, তাহলে এক্সের মান যা হবে ওয়াইয়ের মানও তাই। তো এই পয়েন্ট পর্যন্ত আমার এক্সের মান কত 1,0, তাহলে এই পয়েন্টে ওয়াইয়ের মান কত হবে, এই পয়েন্টে ওয়াইয়ের মানও হবে 1।
তাহলে আমরা এটা বুঝলাম। এখন তুমি এটার যদি ক্ষেত্রফল বের করো, হাফ অফ ভূমি কত 1, উচ্চতা কত 1, এটার অ্যান্সার হচ্ছে হাফ কতটুকুর এতটুকুর, বাট কয়টা আছে এরকম আমার 2টা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কথা হচ্ছে 2 × হাফ অর্থাৎ 1। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের 1। 28 নম্বর কোশ্চেন যেটা, এখানে কি বলছে যে আমার যোগজীকরণ করতে বলছে এইটার, তো এটার যোগজীকরণ করলে f(x + c) হয়। তা আমরা তো যোগজীকরণ জানি যে কোনো একটা রাশির অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় ওই জিনিসটা যোগজীকরণ করলে আগের রাশিটা পাওয়া যাবে। তাহলে এইখানে যে রাশিটা, এই রাশিটার অন্তরীকরণ করলে কিন্তু আসলে এই ভিতরের মানটা পাওয়া উচিত। তো এটা আমাদের ডিরেক্ট ফর্মুলা, আমাদের যে sec ইনভার্স x এর ফর্মুলা আছে, তুমি যদি sec ইনভার্স x এর অন্তরীকরণ করো তাহলে কিন্তু এই রাশিটা পাওয়া যায়। তাহলে এই রাশির যোগজীকরণ করলে কি পাওয়া যাবে? sec ইনভার্স x পাওয়া যাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী ডি নাম্বার অপশন। কি বলছে? y = মডুলাস অফ x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা একটু চিত্রটা এঁকে নিলে সুবিধা হয়। মনে করো আমরা x অক্ষ y অক্ষ ব্যবস্থা চিন্তা করতেছি, x প্রাইম y প্রাইম। এইবার দেখো তোমাকে বলছে y = রেখা, y = রেখা কোনটা বলো তো? এইরকম একটা রেখা না? ডেফিনেটলি y = রেখা এরকম। তারপর বলছে y = মডুলাস অফ x, তার মানে তুমি x এর মান পজিটিভ বসাও নেগেটিভ বসাও, y এর মান সবসময় কি আসবে? পজিটিভ। এবং y = x এই টাইপ, অথবা y = -x এই টাইপ। তাহলে আমরা ওই রেখাটা কীরকম পাই? y আর x এর মান পরিবর্তন হবে এরকমভাবে, যখন তুমি x এর ভ্যালু পজিটিভ বসাচ্ছ তখন y এর ভ্যালু কী হবে? পজিটিভ। আবার যখন তুমি x এর ভ্যালু নেগেটিভ বসাবা, এই সাইডে বসাবা, তখনও কিন্তু y এর ভ্যালু কী হবে? পজিটিভ। তাহলে ওই গ্রাফটাও কিন্তু ওই রকমই এই বরাবর এরকম হবে। এইটাকে আমরা বলতে পারি কি? এটা হচ্ছে y = x যদি পজিটিভটা নেই, আর এটা ইকুয়াল হচ্ছে y = -x। তুমি x এর ভ্যালু এই সাইডে যেহেতু নিয়ে আসতেছো, তাহলে কি নেগেটিভ বসাবা, নেগেটিভ কী হয়ে যাবে? পজিটিভ। তাহলে আমরা এই দুইটা গ্রাফ পাচ্ছি। এখন আমাদের মেইন কাহিনী যেটা, সেটা বলছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, অর্থাৎ আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এইটার ক্ষেত্রফল কত হবে। এখন এইটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা খুব ইজি একটা ওয়ে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে তুমি কিন্তু এইটুকু অংশের ক্ষেত্রফল বের করতে পারবা, এবং এইটুকু অংশ যা ওইটুকু অংশ সেম হবে। এখন আমরা যদি চিন্তা করি এই ছেদবিন্দুটা কত আসলে, দেখো এইটার জন্য কোটি কত, এইটার জন্য কোটি কিন্তু 2, তাহলে ভুজ কত হবে? যেহেতু y = x, তাহলে ভুজও কত হবে? ভুজও 2 হবে, কিন্তু সেটা কত? -2। আর এই বিন্দুর জন্য যদি আমরা চিন্তা করি, এই বিন্দুর জন্য ভুজ হচ্ছে কত? 2, কোটি হচ্ছে কত? 2, কারণ এখানে তুমি ভুজের মান 2 বসাই দিলে x এর ভ্যালু কত পাবা? 2 পাবা। আর আমরা যদি এই পয়েন্টের কথা বলি, এই পয়েন্টটা কত আমাদের? এই পয়েন্টের জন্য ভুজ হচ্ছে আমাদের 0, কোটি হচ্ছে কত? 2। তুমি যদি কোনোভাবে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো, তাকে 2 দিয়ে গুণ করলে কি অপর ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন আমি যদি এই ত্রিভুজের কথাবার্তা বলি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটা কি? তার ভূমি। এটা কি? তার লম্ব। যদি আমি এটাকে 90 ধরি, তাহলে চিত্রটা জাস্ট উল্টানো, চিত্রটাকে আমরা সাজাই এভাবে লিখতে পারি। এটা হচ্ছে আমার সেই 90 ডিগ্রিটা। তো 90 ডিগ্রির এই বরাবর এইটা কত ছিল? এইখান থেকে এই পর্যন্ত এটা কি? এই x অক্ষ থেকে কতটুকু উঠছিলাম আমরা? y = 2, তার মানে আমরা 2 একক পরিমাণ উপরে উঠেই এই রেখাটা পাইছি। তাহলে আমরা এখানে বলতেছি কি? এই পয়েন্ট থেকে এইটা, এটাকে বললাম 2। এরপর এই পয়েন্ট থেকে এইটা, এটা ভূমি না? দেখো x কত এখানে? x 0, ওই যে বিন্দু বের করলাম কত? 2। তাহলে 0 থেকে 2, এই বরাবর দৈর্ঘ্য কত? এই বরাবর দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে আমাদের 2। এখন কি তুমি এটার ক্ষেত্রফল বের করতে পারো? যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 2, কাটাকাটি করলে হচ্ছে 2। এইটু কিন্তু অ্যান্সার না, এইটু হচ্ছে শুধুমাত্র এইটুক ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এরকম আরেকটা ত্রিভুজ আছে না? তাহলে ওটার ক্ষেত্রফল কত হবে? 2, এবং 2টা যোগ করলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 4 একক। 15 নম্বর কোশ্চেনটা আমাদের যোগজীকরণ থেকে। এখানে বলছে √e⁻x dx, এটার মান কত হবে। তো আমরা যোগজীকরণ করতে চাচ্ছি √e⁻x এর। তো আমরা একটু লিখে নেই, আমাদের যেটা রাশি দেওয়া আছে √e⁻x dx। দেখো আমরা জানি e⁻x এর যোগজীকরণ করলে কথা হয় e⁻x হয়। আর একটা জিনিস আমাদের জানা আছে, সেটা হচ্ছে x এর সহগ যদি কোনো কিছু থাকে সেটা দিয়ে ভাগ দিতে হয়। তো এইখানে আমরা আসলে এভাবে লিখতে পারি e⁻x তো আগেই পাওয়ার হিসেবে ছিল, রুট মানে কত? হাফ না? তাহলে ওটা x এর সাথে গুণ আছে, তাহলে e⁻x/2 এটা হচ্ছে আমার রাশিটা dx। এখন আমরা কি শিখলাম? e⁻x এর যোগজীকরণ করলে কি হয়? e⁻x হয়। তাহলে এটা যোগজীকরণ করলে কি হবে? e⁻x হবে। এখানে x হিসাবে আসে কত? x/2। এরপরের কথা হচ্ছে
এক্স এর সহগ কত ছিল দেখো তো, এখানে এক্স এর সহগ কত, হাফ না? তাহলে এই হাফ দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এই হাফ দিয়ে ভাগ করো টোটালটাকে, তাহলে 1/2। টোটাল হাফ দিয়ে কিন্তু ভাগ করছি আমরা, 2 দিয়ে না, হাফ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 2 কোথায় চলে যাবে, একবারই উপরে চলে যাবে, প্লাস সি তো একটা আছেই, একবারই উপরে চলে গেলে হবে 2e⁻x/2 প্লাস সি। তাহলে অপশন অনুযায়ী যেটা পাবো আমরা এরকম, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এই প্রবলেমটা দেখি, 28 নাম্বার প্রবলেমটা। তো এখানে যোগজীকরণ থেকে আমরা জেড ধরে নেব কাউকে। এখন কাকে জেড ধরে নেব সেটা কিন্তু আগে দেখে বুঝতে হবে যে কার অন্তরীকরণ করলে কোনো কিছু একটা পাওয়া যায় যেটা এখানে আছে, তাকে কিন্তু আমরা জেড ধরবো। দেখো সাইন ইনভার্স এক্সের যদি অন্তরীকরণ করো তাহলে কিন্তু 1/√1 - x² এই টাইপ জিনিস পাবো। তাহলে এই টাইপ জিনিস এখানে আছে কিনা দেখো, আছে কিন্তু। তাহলে আমরা সাইন ইনভার্স এক্সকে জেড ধরে নেব। তাহলে আমরা ধরে নিই সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে জেড। দুই সাইডে অন্তরীকরণ করো, এই সাইডে অন্তরীকরণ করলে হচ্ছে 1/√1 - x², আর এই সাইডে অন্তরীকরণ করলে হচ্ছে dz/dx। dz সমান কি লেখা যাবে, dz সমান লেখা যাবে 1/√1 - x² dx। এটা আমরা লিখতে পারি। তাহলে এইখানে দেখো এইটুক অংশকে আমরা কি বলতে পারি, dz বলতে পারি, আর এই সাইন ইনভার্স এক্সকে কি বলতে পারি, জেড। তাহলে আলটিমেট আমার দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে এরকমভাবে tan of z dz। tan z বা tan x এর যোগজীকরণ করলে কি হয় আমরা জানি, ln of sec x প্লাস সি। এবার ln of sec লিখলা, এখানে যেহেতু জেড ছিল তাই এটা এক্স হবে না, এটা হচ্ছে জেড। এখন জেটের পরিবর্তে তুমি কি লিখবা, জেটের পরিবর্তে আমরা কি জানি, জেটের পরিবর্তে আমরা এখানে ধরে নিছি কি সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে হবে সাইন ইনভার্স এক্স প্লাস সি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটাই। সেটা এটা যোগজীকরণ থেকে এটার মান কত হবে আমাদের বের করতে বলছে। তো এটার মান আমরা বের করে দেখি যে এটার মান কত আসে। তো আসো আমাদের কোশ্চেন কি ছিল, সেই কোশ্চেনটা আগে তুলে নেই। কোশ্চেনটা ছিল আমাদের dx e⁻x প্লাস e⁻−x টোটালটার উপর হোল স্কয়ার। তো এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করা লাগবে আমাদের। সিম্পলিফাই করলেই কিন্তু সহজে অ্যান্সারটা চলে আসবে। সিম্পলিফাই করার জন্য a - b হোল স্কয়ারের যে ফর্মুলা আমরা নিচে সেটা অ্যাপ্লাই করে দেই। উপরে ছিল dx, নিচে কি হবে e x, তার উপর হচ্ছে স্কয়ার। যেহেতু আমরা জানি a + b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a² + 2ab + b²। তো ex এর উপর স্কয়ার মানে কি e⁻2x, আমরা জানি পাওয়ার গুণ হয়, প্লাস 2 × e⁻x × e⁻−x অর্থাৎ 2ab প্লাস এটার উপরে স্কয়ার করতে হবে। এটার উপরে স্কয়ার করলে কত হবে e⁻−2x, e⁻−2x। এটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা আর কি লিখতে পারি, তো আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি। দেখো এখানে e⁻x × e⁻−x, এই দুইটা ক্যালকুলেশন করলে কী হবে, পাওয়ার যোগ হয় x - x অর্থাৎ x e⁻0 এর মান 1, তাই আমরা এখানে 2 লিখছি। আর এখানে আমরা জানি পাওয়ার হিসাবে মাইনাস থাকলে আমরা 1/, ওইটা লিখতে পারি। তো এটাকে আমরা এভাবে লিখলাম। তো আসলে এটা কি ছিল, এটা ছিল এভাবে e⁻−2x, এটাকে আমরা চাইলে লিখতে পারি 1/e⁻2x। জাস্ট মাইনাস থাকার কারণে কোথায় চলে গেছে, নিচে গেছে। এটা আমরা এখানে লিখছি। লেখার পর এইখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি হবে, করলে থাকতেছে e⁻2x, এই e⁻2x এর সাথে এটা গুণ হইলে হবে e⁻4x প্লাস 2 × e⁻2x প্লাস 1, আর উপরে ছিল dx। তো এখন এইটা একবারই উপরে চলে যাবে, আর নিচের যেটা এটাকে কিন্তু দেখো আমরা লিখতে পারি এভাবে যে এটা a + b হোল স্কয়ারের ফর্মুলা আসবে। কিভাবে আসবে একটু দেখি আমরা। এখানে আমরা চাইলে লিখতে পারি e⁻2x তার উপরে স্কয়ার প্লাস 2 × e⁻2x × 1 প্লাস 1। তাহলে এইটা আর এই উপরের এই লাইনটা কিন্তু একই, কারণ e⁻2x এর উপর স্কয়ার মানে e⁻4x, 2 × e⁻2x মানে হচ্ছে 2e⁻x, আর প্লাস 1 মানে 1, এটা লেখা যায়। তো আর এটাকে আমরা কি লিখতে পারি, a + b হোল স্কয়ারের ফর্মুলা অর্থাৎ e⁻2x প্লাস 1 তার উপর স্কয়ার। এই অংশটাকে আমরা ওটা লিখতে পারি। আর e⁻2x যেটা, এটাকে আমরা একবার উপরে পাঠিয়ে দিতে পারি। তো e⁻2x-কে আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি e⁻2x, আর নিচে থাকতেছে কি e⁻2x প্লাস 1 তার উপর স্কয়ার dx। এটাকে জাস্ট এখন আমরা কি করব,
সলভ করব। তো এখানে আমরা সলভ করার জন্য নিচের এই ভিতরের টোটালটাকে জেড ধরে নেই। তো জেড ধরে নিলে আমাদের প্রতিস্থাপন যে পদ্ধতি সেটার সাহায্যে সহজে অ্যান্সারটা চলে আসবে। টু দি পাওয়ার 2x + 1 = জেড ধরে নিছে। এখন দুই সাইডে অন্তরীকরণ করো। এই সাইডে অন্তরীকরণ করলে কী হবে, টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে টু দি পাওয়ার x হয়। আবার এটা যেহেতু x না, এটার অন্তরীকরণ করলে কত হবে 2 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2x। 1 এর অন্তরীকরণ করলে কত হয় 0 হয়, আর জেটের অন্তরীকরণ করলে কত হবে dz/dx। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, dx এই সাইডে গুণ হয়ে যাবে টু দি পাওয়ার 2x dx, আর এই 2টাকে ওই সাইডে পাঠিয়ে দাও, হয়ে যাবে কি dz/2। তাহলে টু দি পাওয়ার 2x ইন্টু dx, এইখানে যে ছিল টু দি পাওয়ার 2x ইন্টু dx, এইটার পরিবর্তে এখন আমরা লিখতে পারি কি dz/2, আর এখানে লিখতে পারি কি ভিতরে লিখতে পারি z, তার উপর হচ্ছে স্কোয়ার। এবার আমরা এভাবে লিখতে পারি যে নিচে ছিল z² আর টু দি পাওয়ার 2x dx এর পরিবর্তে আমরা লিখতে পারি কি dz/2। এই 2টা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, অর্থাৎ হাফ সামনে চলে আসলো। আর এখানে আমরা লিখতে পারি z⁻² dz। যেহেতু নিচে ছিল, এটা উপরে গেলে কি হবে পাওয়ার মাইনাস হয়ে যাবে, তাই আমরা এটা লিখতে পারি। আর এইটার সমাধান করা কিন্তু আমরা জানি, কি সমাধান জানি আমরা, যেমন আমরা যদি x⁻n dx এইটার যোগজীকরণ করতাম, তাহলে আমরা জানি পাওয়ার 1 বাড়ে, x⁻n + 1, এবং পাওয়ার বাড়ার পর যেটা হবে সেটা কোথায় যাবে, নিচে যাবে n + 1 + c, এটা আমরা জানি। তো এখানে জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। হাফ অফ এটার পাওয়ার কি হবে 1 বাড়বে, তো z-2 ছিল +1 হবে, আর এই পাওয়ারটাই কোথায় চলে যাবে -2 + 1 নিচে চলে যাবে +c, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন জাস্ট কাজ কি, কাজ হচ্ছে আমাদের জেটের মানটা বসায় দেওয়া। আমরা এখানে লিখতে পারি হাফ অফ -2 + 1 মানে কি -1 থাকবে, সেই মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিলাম, আর উপরে লেখা যায় কি z⁻1, z⁻1 মানে কি 1/z, কারণ আমরা কি জানি z⁻1কে লেখা যায় 1/z আকারে। তো এটা আমরা লিখলাম, প্লাস কি থাকবে, আমরা যোগজীকরণে জানি একটা ধ্রুবক থাকে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে c। এবার তুমি জাস্ট জেটের মানটা বসাই দাও, -half of 1/z হিসেবে কাকে ধরছো তুমি, e⁻2x + 1 + c। এটাই কিন্তু আমাদের গিভেন যে অপশন ছিল সেই অপশন অনুযায়ী অ্যান্সার। তো এটাই হচ্ছে আমাদের এই যোগজীকরণটার অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, না হলে মনে হবে যে 2টা e⁻2x এর সাথেই গুণ আছে। সো এই টোটালটার সাথে আমাদের 2টা নিচে গুণ অবস্থায় আছে, আর একটা কি আছে মাইনাস আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমাদের লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন। আমরা দেখি 15 নম্বর কোশ্চেনে কি বলছে। 15 নম্বর কোশ্চেনটা আমাদের যোগজীকরণ থেকে। এখানে কি বলছে দেখো, 0 to ব্যবধিতে, অর্থাৎ x অক্ষ বরাবর 0 থেকে 2 পর্যন্ত ব্যবধিতে y = x-1 এবং y = 0 এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের মোট ক্ষেত্রফল কত। তো আমরা এখানে জাস্ট আমরা যদি অপশনগুলো দেখি, অপশনগুলোর মধ্যে শুধুমাত্র তোমাকে জাস্ট তোমার যোগজীকরণটা কী হবে সেটা বের করতে বলছে, যোগজীকরণের মান কী হবে সেটা বের করতে বলে নাই। তো আমরা অপশন দেখলেই বুঝতে পারবো, আর অ্যান্সারটা দেখলেই বোঝা যাবে যে আসলে কত দূর পর্যন্ত আমাদের অ্যান্সারটা। তো এখানে আমরা একটু চিত্র আঁকা ট্রাই করব, তাহলেই সহজ হবে। দেখো y = x-1, এটা কিন্তু আমাদের এইটাই ফর্মুলার সাথে যায়, y = mx + c। এখানে যা ছিল এই সিটা হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ওয়াই অক্ষ থেকে কোন দিক থেকে কাটবে, ওয়াই অক্ষ থেকে নেগেটিভ দিকে কাটবে। এখন ওয়াই অক্ষের নেগেটিভ দিকে কাটার রেখা কিন্তু দুইটা হইতে পারে, একটা হচ্ছে এই বরাবর হইতে পারে, আর একটা কিন্তু এই বরাবর হইতে পারে। এখন কোনটা আমাদের গ্রহণযোগ্য অ্যান্সার, দেখো এখানে এম এর মান কিন্তু পজিটিভ আছে, এখানে এম এর মান কত 1, এম এর মান পজিটিভ মানে অবশ্যই সেটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ করবে, এটা কিন্তু স্থূলকোণ করছে, তাহলে এই রেখাটা আসলে আমার হবে না, আমার রেখাটা হচ্ছে কোনটা, এই রেখাটা। তো এই রেখাটা কি করছে, ওয়াই অক্ষে কোন পয়েন্টে সেট করছে, ওয়াই অক্ষের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের x0 এবং ওয়াই হচ্ছে -1। আরেকটা রেখা বলছে y = 0, y = 0 মানে কিন্তু এক্স অক্ষ, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই পয়েন্টটা হচ্ছে 0, আর তোমাকে বের করতে বলছে কোন পয়েন্ট পর্যন্ত, 0 থেকে 2 ব্যবধিতে। তো 0 থেকে 2 ব্যবধি আমরা ধরে নিলাম, মনে করো এটা যদি রেখা হয় তো আমি ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে আমার কত 2। এখন ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা যদি এই পয়েন্টটা বের করতে চাই, এই পয়েন্টটা কি হচ্ছে, এই পয়েন্টটা আমরা চাচ্ছি যে x এর মান কত, এইখানে y এর মান কত, তাহলে y এর মান কিন্তু 0, y এর মান যদি 0 হয় তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাব। এখানে বসে দাও, y এর মান কত বসাচ্ছ, y এর মান 0 বসাচ্ছ, 0 =
এক্স মাইনাস ওয়ান, এক্সের ভ্যালু কত আসবে, এক্সের ভ্যালু ওয়ান। তাহলে যে পয়েন্টে সেট করলো এই পয়েন্টে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে কিন্তু ওয়ান। তাহলে আমরা লিখতে পারি 1,0 এই পয়েন্টের স্থানাঙ্ক, আর এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে কত 2,0। তাহলে আসলে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে কোথায়, 0 থেকে 2 পর্যন্ত এই রেখা এবং y=0 অর্থাৎ এক্স অক্ষ মিলে যে ক্ষেত্র গঠন করবে সেটা। বিষয়টা ভালোভাবে খেয়াল করো, 0 থেকে ওই রেখাগুলা, তাহলে এই পয়েন্টটুকু এবং এই যে পয়েন্টে সে 2 আসলে এই বরাবর যদি আমরা লম্বটা নিই ওই রেখা থেকে, এই পয়েন্টটুকুর আমাদের কি বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দেখো বিষয়টা ভালোভাবে খেয়াল করো, এইটুক ক্ষেত্র যা এইটুক ক্ষেত্র কিন্তু সেম, কারণ আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে 0 থেকে 1, এখান থেকে 1 থেকে 2, তো ডিফারেন্স কত করে 1 করেই কিন্তু। তাহলে এইটুকের ক্ষেত্রফল যা হবে এইটুকের ক্ষেত্রফল কি হবে, সেম হবে। তাহলে আমরা এইটুকের ক্ষেত্রফল যদি বের করতে চাই, এইটুকের ক্ষেত্রফল কি হবে, 0 থেকে কই পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। কোন রেখাটার যোগজীকরণ করতে হবে আমাদের, y সমান যেটা দেওয়া আছে সেটা কত, x মাইনাস 1, কার সাপেক্ষে করতেছি, x এর সাপেক্ষে। তো এইটা কিন্তু এতটুকুর ক্ষেত্রফল। এরকম কয়টা ক্ষেত্রফল আছে এখানে আমাদের, 2টা। তাহলে এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু অ্যান্সার, এবং আমাদের অপশনে এটা দেওয়া আছে। তো অপশনটা আমাদের ডিরেক্টলি কমপ্লিট করা না, অপশনটা জাস্ট চিত্র নিজে তৈরি করে তুমি বুঝতে পারো কি না আসলে কোনটা হবে অপশন, সেই অনুযায়ী আমাদের অ্যান্সারটা দেওয়া আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2019-20-এর যে MCQ কোশ্চেন ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা হয়তো রিটেন যে কোশ্চেনটা আছে সেই রিটেন কোশ্চেনের সলিউশন নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।